RH আইসো ইমিউনাইজেশন। হ্যাঁ, RH আইসো ইমিউনাইজেশন। শুনতে পাচ্ছ আমাকে? আনসার করো, তাহলে আমি আগাবো, না হলে আগাতে পারছি না। ম্যাডাম শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরএস আইসোলেশন পড়ানোর আগে বলছিলাম যে তোমাদের কিছু প্রি নলেজের দরকার হবে, মানে আগে থেকে কিছু জিনিস জানতে হবে। তাহলে তোমাদের জন্য এটা বোঝাটা ইজি হবে। হ্যাঁ, বলতো একটা আরএইচ পজিটিভ ব্লাড গ্রুপ বলতে কি বুঝো? যেমন এ পজিটিভ ব্লাড গ্রুপ, অ্যান্টিজেন কি আছে এবং অ্যান্টিবডি কি আছে জানো কি না? হ্যাঁ, ম্যাডাম এ পজিটিভ এর মধ্যে ম্যাডাম এ অ্যান্টিজেন আছে আর হচ্ছে আরএইচ ফ্যাক্টর ডি অ্যান্টিজেন আছে। আর ম্যাডাম অ্যান্টিবডির মধ্যে হচ্ছে বিটা অ্যান্টিবডি আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। তাহলে আমরা বলতে পারি যে একটা ব্লাড গ্রুপ এ পজিটিভ মানে হচ্ছে এটার সেল মেমব্রেন অফ ফিটাল আর সেল মেমব্রেন অফ আরবিসি তে থাকবে হচ্ছে অ্যান্টিজেন এ। হ্যাঁ, আর এখানে অ্যান্টিবডি থাকবে অ্যান্টি বি অ্যান্টিবডি। ঠিক আছে, এই হচ্ছে ব্লাড গ্রুপ এ। তারপরে বি সেম ভাবে অ্যান্টিজেন বি থাকবে, আর কি থাকবে? অ্যান্টিবডি কি থাকবে? এ। অ্যান্টিবডি কি থাকবে? অ্যান্টি এ অ্যান্টিবডি। বোঝা যাচ্ছে? আর সেই এবি এবি পজিটিভ ব্লাড গ্রুপে কি থাকবে? এটুকু একটু জেনে নিলে সুবিধা হবে। এবি এবি পজিটিভ ব্লাড গ্রুপে কি থাকবে? বোথ এ অ্যান্টিজেন এন্ড বি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকবে না। আর ব্লাড গ্রুপ ও পজিটিভে কি থাকবে বলো? কোনো অ্যান্টিজেনই থাকবে না, আর অ্যান্টি এ অ্যান্টি বি দুইটাই অ্যান্টি বি অ্যান্টিবডি থাকবে। ওকে, গুড। তাহলে নেগেটিভ ব্লাড গ্রুপ যখন আসবে, নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে আরএইচ অ্যান্টিজেনটা অ্যাবসেন্ট। আরএইচ অ্যান্টিজেনটা থাকবে না। তাহলে ব্লাড গ্রুপ এ নেগেটিভ যখন বলবে, তখন বুঝতে হবে যে এখানে এ অ্যান্টিজেনটা অ্যাবসেন্ট, কিন্তু অ্যান্টিবডি অ্যাজ ইউজুয়াল থাকবে। বোঝা গেল? এইটা একটা কথা। বোঝা গেল? আনসার করো। ম্যাডাম। তোমরা একটু জোরে লাউডলি বলো, কারণ আমি 2-3 দিন ধরে একটু অসুস্থ ছিলাম, জন্য আমি হয়তো ভয়েসটা একটু জোরে লাউডলি বলতে পারছি না। ঠিক আছে, আরো একটা জিনিস তোমাদের এখানে মাইক্রোবায়োলজি নলেজ লাগবে, সেটা হচ্ছে ইমিউনাইজেশন। এত ডিটেলস আমি বলবো না। অ্যাক্টিভ ইমিউনাইজেশন জিনিসটা কি জানো কেউ? না জানলে বলো যে না ম্যাডাম আপনি বলেন। অ্যাক্টিভ ইমিউনাইজেশন মানে কি? যখন আমাদের ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে আমরা হয় কোনো অ্যান্টিবডি তৈরি করব, ইমিউন অ্যান্টিবডি অ্যান্টিজেন, বা অথবা কোনো একটা ইমিউন সেল তৈরি করব, যখন আমাদের ইমিউন সিস্টেমটাকে ফরেন পার্টিকেল এক্সপোজ করে, সেটা হতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া বা যে কোনো কিছু এক্সপোজার হওয়ার পরে ইমিউন সিস্টেম স্টিমুলেট করে যদি কোনো অ্যান্টিবডি প্রোডাকশন করে অথবা কোনো ইমিউনো কম্পিটেন্ট সেল তৈরি করে, তখন সেটাকে বলবে অ্যাক্টিভ ইমিউনাইজেশন। বুঝা গেল? হুম, বোঝা গেল? হ্যাঁ। তো অ্যাক্টিভ ইমিউনাইজেশন এর সাথে সাথে আমাদের আরো একটা জিনিস জানতে হবে যে মাইক্রোবায়োলজিতে তোমরা পড়ে আসছো সেন্সিটাইজেশন কি জিনিস। হ্যাঁ, যখন আমাদের বডি কোনো একটা নতুন ভাবে কোনো একটা ফরেন পার্টিকেলে এক্সপোজ হয়, তখন কি হয়? আমাদের ইমিউন সিস্টেমটাকে স্টিমুলেট করে, জাস্ট সেন্সিটাইজ হয়। ইমিউন সিস্টেমটা সেন্সিটাইজ হয়ে সে তার আমাদের কি সেল আছে বলো? বি সেল আছে, টি সেল আছে। বি সেল হচ্ছে ইজ রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ অ্যান্টিবডি। হ্যাঁ, তখন প্রথম এক্সপোজারে আমাদের কি হয়? ফার্স্ট এক্সপোজারকে আমরা বলি সেন্সিটাইজেশন। ফার্স্ট এক্সপোজার যদি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো অ্যান্টিজেন কোনো কিছুর এগেনস্টে যদি এক্সপোজার হয়, তখন আমাদের কি হয়? অ্যান্টিবডি প্রোডাকশন হবে অথবা ইমিউন কম্পিটেন্ট সেল তৈরি হবে। সেটা ফার্স্ট এক্সপোজারে যেটা হবে সেটা হচ্ছে সেন্সিটাইজেশন। হ্যাঁ, তার পরবর্তীতে এই ইমিউন সিস্টেমটা এটা মনে রাখে যে আমি আগে একবার এই ধরনের একটা অ্যান্টিজেনের এক্সপোজ হয়েছিলাম। প্রথমবার যে অ্যান্টিবডিটা তৈরি করে সেটা কি করে? ফার্স্ট এক্সপোজারে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা কি? আইজিএম অ্যান্টিবডি। মনে থাকবে? জি ম্যাডাম। রেসপন্স করো, কঠিন হচ্ছে না এটা মোটেও। আগে একটু এটুকু জেনে নিলে আমাদের পরবর্তীতে ঢুকতে সুবিধা হবে, পড়াটা পড়তে সুবিধা হবে। আরএসআই সিস্টেমাইজেশন এটা অত সহজ কিছু না, কিন্তু যদি একটু বুঝে নাও তাহলে সমস্যাটা সমাধান হবে। তাহলে প্রথম এক্সপোজারে আমরা আমাদের ইমিউন সিস্টেম কি হয়? সেন্সিটাইজ হয়। সেন্সিটাইজ হওয়ার পরে লেস অ্যামাউন্ট, স্মল অ্যামাউন্টে অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে, এবং সেটা হচ্ছে আইজিএম ভ্যারাইটি। আইজিএম ভ্যারাইটি। তার পরবর্তীতে যদি ওই আমাদের ইমিউন সিস্টেম যেটা মেমোরিতে রেখে দেয় যে হ্যাঁ আমি ওই সময় একটা অ্যান্টিবডি
এক্সপোজ হয়েছিলাম, অ্যান্টিজেনে এক্সপোজ হয়েছিলাম। পরবর্তীতে যখন আবার ফার্দার ওই অ্যান্টিজেন এক্সপোজ হয় তখন কিন্তু তার মেমোরি সেলগুলো খুব দ্রুত কাজ করে এবং লার্জ অ্যামাউন্টে অ্যান্টিবডি প্রোডাকশন করে পরবর্তীতে, তখনই কিন্তু রিয়াকশনটা বেশি হয়। এই হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি নলেজ। এতটুকু পর্যন্ত তো কারো কোনো সমস্যা আছে? বলো, প্রসিড করব? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম তো বলতেছো, পড়া ধরবো? হুম, ফার্স্ট এক্সপোজারে কি অ্যান্টিবডি তৈরি হয় বললাম, কোন ভ্যারাইটি বলো? আইজিএম। আইজিএম কি? লার্জ মলিকুল, হ্যাঁ, লার্জ মলিকুলার ওয়েট ক্যানট পেন্টামার। ক্রস দ্য প্লাসেন্টা, এর কথাটা আমাদের জানা দরকার। হ্যাঁ, ঠিক আছে, সেই জন্য আমি এই প্রি নলেজটা দিলাম। এখন আবার সিরিয়ালে আসি। শোনো, এখানে আমি তোমাদেরকে যতটুকু না লাইন বাই লাইন পড়াইতে চাইবো, তার চেয়ে বোঝাতে চাইবো, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমি কাজ করতে চাচ্ছি, যে যেন একটু বুঝতে পারো। বইতে তো সবই আছে, যে হোয়াট ইজ অ্যালুমিনেশন, হোয়াট ইজ মেকানিজম অফ অ্যান্টিবডি ফরমেশন, ম্যানিফেস্টেশন, সবই আছে, সেগুলো আমি সিরিয়ালি বলবো, কিন্তু আগে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপর কাজ করছি। এখন ধরো একটা আরএইচ নেগেটিভ মাদার, আরএইচ নেগেটিভ মাদার, তোমরাই বলছো যে আরএইচ নেগেটিভ মানে হচ্ছে তার কোনো অ্যান্টিজেন নাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক বলো যে হ্যাঁ ম্যাডাম, আনসার হ্যাঁ করো। ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে আরএইচ নেগেটিভ মাদার, ধরো আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে, একটা মাদার এই প্রথম তার একটা প্রেগনেন্সি হলো আরএইচ নেগেটিভ মাদার সে, এবং তার প্রেগনেন্সি যে হলো সেটা একটা আরএইচ পজিটিভ ফিটাস ধরে নাও, ঠিক আছে। এখন ফার্স্ট প্রেগনেন্সিতে কি হয়, ফার্স্ট প্রেগনেন্সিতে যেহেতু এই প্রথমবার, ইউজুয়ালি সেরকম ভাবে ফিটোম্যাটার্নাল হেমোরেজ যদি না হয়, ধরো মাঝখানে যদি প্রেগনেন্সি টাইমে তার কোনো ব্লিডিং না হয়, কিছু না হয়, হোল অফ দ্য প্রেগনেন্সিতে সেরকম কোনো ফিটোম্যাটার্নাল ট্রান্সমিশন হওয়ার চান্স নাই। হ্যাঁ, কিন্তু ডেলিভারির সময় এই ফার্স্ট প্রেগনেন্সি আরএইচ নেগেটিভ মাদার যখন আরএইচ পজিটিভ ফিটাস কন্টেইন করে, তখন সে ডেলিভারির সময় হয় কি, খুব বেশি ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়, থার্ড, স্পেশালি থার্ড স্টেজ অফ লেবারে। তখন আমাদের আরএইচ পজিটিভ ফিটাস থেকে তার আরএইচ অ্যান্টিজেন থাকে, সেটা মায়ের কাছে চলে যায়, ঠিক আছে, গিয়ে ম্যাটারনাল ইমিউন সিস্টেমটাকে স্টিমুলেট করে ফেলে। ম্যাটারনাল ইমিউন সিস্টেমটা কি হয়, সেন্সিটাইজ হয়ে যায়। ওকে, বুঝতে পারছো? জি ম্যাডাম। একটু জোরে বলো। ম্যাটারনাল ইমিউন সিস্টেমটা স্টিমুলেট হয়ে যায়। হ্যাঁ, এই ফার্স্ট প্রেগনেন্সিতে হচ্ছে এই জিনিসটা হয়, কিন্তু সেটা হতেও তার অনেক সময় লাগে, 13 to 16 উইক সময় লাগে, এই যে মা সেন্সিটাইজ হবে। এবং মা সেন্সিটাইজ হয়ে, আমি কি বলছি, ফার্স্ট এক্সপোজারে কি প্রোডাকশন করবে, অ্যান্টিবডি, আইজিএম ভ্যারাইটি অ্যান্টিবডি প্রোডাকশন করবে, এবং সেই আইজিএম ভ্যারাইটি অ্যান্টিবডি কখনোই প্লাসেন্টা ক্রস করতে পারে না, বিকজ অফ হাই মলিকুলার ওয়েট। তাহলে প্রথম প্রেগন্যান্সিতে মা খালি সেন্সিটাইজ হয়ে গেল, মা আইজিএম ভ্যারাইটি অফ অ্যান্টিবডি প্রোডাকশন করলো, কিন্তু সেটা যেহেতু প্লাসেন্টা ক্রস করতে পারলো না, সেটা বাচ্চাকে কোনো ক্ষতি করতে পারলো না। বুঝতে পারছো? তাহলে ফার্স্ট প্রেগন্যান্সিতে বেবি খুব সুন্দর করে ডেলিভার্ড হয়ে গেল, কোনো ক্ষতি হলো না। একটা ক্ষতি হওয়ারই চান্স থাকলো, সেটা কি, মা সেন্সিটাইজড হয়ে গেল। এটা কি বুঝতে পারছো? জি ম্যাডাম। তোমাদের কাছে ক্লিয়ার? একজনই শুধু জি ম্যাডাম করছো, মেয়েরা কেউ নাই ক্লাসে? আছে? জি ম্যাম। তাহলে ফার্স্ট প্রেগন্যান্সিতে আমরা কি 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 জিনিসটা পেলাম, যে ফার্স্ট একটা আরএইচ নেগেটিভ প্রেগন্যান্সি যদি আরএইচ পজিটিভ ফিটাস ক্যারি করে, তাহলে সেই ক্ষেত্রে বিশেষ করে ডেলিভারি হওয়ার পরে সাধারণত থার্ড স্টেজ অফ লেবারে ফিটোমেটালাইজ হেমোরেজ হওয়ার চান্স থাকে, তখনই একটা মায়ের সেন্সিটাইজ হওয়ার চান্স থাকে, এবং তখনই মা সেন্সিটাইজ হয়ে যেতে পারে এবং মা অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে। কিন্তু যেহেতু এই অ্যান্টিবডিটা প্লাসেন্টা ক্রস করতে পারে না, সেই জন্য ফার্স্ট প্রেগনেন্সিতে কোনোভাবেই বেবি ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু মা কি হয়, সেন্সিটাইজ হয়ে যেতে পারে। তাহলে প্রথম প্রেগনেন্সিতে আমাদের করণীয় কি থাকবে, যে আমরা কোনোভাবেই মাকে সেন্সিটাইজ হতে দিব না। সেটার জন্য আমাদের কিছু প্রিভেন্টিভ মেথড আছে, সেটা আমরা ফলো করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রেগনেন্সি কথা বললাম, বুঝা গেল? মেয়েরা কেউ আনসার করো। ম্যাডাম। শুনতে পাচ্ছি না, বলো, নাম বলো, নাম সহ বলো, যে হ্যাঁ ম্যাডাম বুঝতে পেরেছি এতটুকু। হ্যাঁ,
বলো, তোমরা কি কানেক্টেড আছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে সেই মা জি ম্যাম। যে মা ফার্স্ট প্রেগন্যান্সিতে তার বেবি স্কেপ করে গেল, সে শুধু সেন্সিটাইজড হয়ে যেতে পারলো। যদি আমরা কিছু প্রিভেন্টিভ মেথড নিতে পারি তাহলে সে সেন্সিটাইজ হবে না। কিন্তু এই মা যদি ফার্দার আবার প্রেগনেন্ট হয় এবং সেটাও আবার RH পজিটিভ ফিটাস দিয়ে, তাহলে কি হবে? এবার কিন্তু তার ইমিউন সিস্টেম, যদি তুমি আগে কোনো প্রিভেন্টিভ মেথড না নাও, এখন কিন্তু তার ইমিউন সিস্টেম কি হবে? অলরেডি সেন্সিটাইজড। ঠিক আছে? এখন যখনই ডেলিভারির সময় বা অন্য কোনো ভাবে ফিটোম্যাটার্নাল ট্রান্সমিশন হবে, তখনই কিন্তু মায়ের ইমিউন সিস্টেম স্টিমুলেটেড হবে। স্টিমুলেটেড হয়ে মোর অ্যান্ড মোর অ্যান্টিবডি প্রোডাকশন করবে, প্রচুর পরিমাণে অ্যান্টিবডি প্রোডাকশন করবে, লার্জ অ্যামাউন্ট অ্যান্টিবডি প্রোডাকশন করবে, এবং সেটা হবে আইজিজি ভ্যারাইটি। এবং আইজিজি ভ্যারাইটি অ্যান্টিবডি হওয়ার কারণে সেটা কি হবে? সহজেই তোমার প্লাসেন্টাটা ক্রস করে যাবে। প্লাসেন্টা ক্রস করে গিয়ে সে কি করবে? ফিটাসের কাছে চলে যাবে। বুঝতে পারছো? এটা সেকেন্ড এবং থার্ড প্রেগন্যান্সিতে এই চান্সটা আছে। গেল ফিটাসের কাছে চলে গেল, ফিটাসের আছে অ্যান্টিজেন, আর এই মা থেকে গেল অ্যান্টিবডি। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে ফিটাসের মধ্যে হলো কন্টিনিউয়াস হেমোলাইসিস। কন্টিনিউয়াস হেমোলাইসিস হতে থাকলো এবং বিভিন্ন ধরনের হেমোলাইটিক ম্যানিফেস্টেশন দেখা দিতে পারে বাচ্চার মধ্যে। যেহেতু বাচ্চা অ্যানিমিক থাকে সেজন্য বিভিন্ন হেমোলাইটিক ম্যানিফেস্টেশন হয়। তাহলে সেকেন্ড এবং থার্ড প্রেগন্যান্সিতে মা যদি সেন্সিটাইজ হয়ে যায়, তাহলে আমাদের কি করার থাকে? আমাদের কিছু করার থাকে না। যদি আগে থেকে প্রিভেন্ট করতে না পারি, তাহলে সেকেন্ড এন্ড থার্ড প্রেগন্যান্সিতে আমরা শুধু দেখব যে আল্ট্রাসাউন্ড করে বাচ্চার মধ্যে হেমোলাইটিক ম্যানিফেস্টেশন আছে কি। সেকেন্ড প্রেগন্যান্সিতে আমাদের করণীয়টা বুঝো, যে আমরা এজ এ ফিজিশিয়ান কি করতে পারি, যে কোনো রকম সোনোগ্রাফিক ফিচারে কোনো বাচ্চার হেমোলাইটিক ম্যানিফেস্টেশন গুলো আসতেছে কিনা। আর আরেকটা জিনিস দেখতে পারি, কিছু ইনভেসিভ প্রসিডিউর আছে যেটার মাধ্যমে যে হেমোলাইসিসটা যে হচ্ছে সেটা কতটুকু হচ্ছে, ডিগ্রি অফ হেমোলাইসিস। যে হেমোলাইসিস যদি মাইল্ড হয় বা মডারেট হয় বা সিভিয়ার হয়, তাহলে তখন আমরা কি করব? মোটামুটি আমাদের টার্গেট থাকবে যে 37 উইকস পর্যন্ত আমরা প্রেগনেন্সিটাকে নিতে চাইবো। যদি না পারি যে সিভিয়ার হেমোলাইসিস হচ্ছে, সেক্ষেত্রে আমরা 34 উইকসে বাচ্চাকে টার্মিনেট করে নিতে চাইবো। এটাই হচ্ছে আমাদের টার্গেট। সেকেন্ড এবং থার্ড প্রেগনেন্সিতে যদি অলরেডি হেমোলাইটিক ম্যানিফেস্টেশন হয়ে যায়, আমাদের কিছুই করার থাকে না, জাস্ট অবজারভেশন ছাড়া। ঠিক আছে? অবজারভেশন করে দেখতে হবে যে বাচ্চার হেমোলাইটিক ম্যানিফেস্টেশনটা কেমন, কি ধরনের হেমোলাইসিস হচ্ছে, খুব বেশি হেমোলাইসিস হচ্ছে কিনা। আমি আপ টু 37 পর্যন্ত যাইতে পারবো না, আপ টু 34 এ গিয়ে শেষ করব। এতটুকুই আমাদের টার্গেট। আমি যদি তোমাদেরকে এই টার্গেটটুকু বোঝাতে পারি, তাহলে আমি মনে করবো আমি সফল। ঠিক আছে? এখন তোমরা আনসার করো যে ফার্স্ট প্রেগন্যান্সিতে আমাদের কি করার আছে, বলো। RH নেগেটিভ মাদার কন্টেনিং RH পজিটিভ ফিটাস, কি করার আছে আমাদের? মাদারের সেন্সিটাইজেশনটা তোমরা যদি প্রিভেন্ট আনসার না করবে। করো আমি মজাই পাচ্ছি না, ভালো লাগতেছে না আমার। যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না, আমি মনে করবো যে তোমরা বুঝতে পারছো। এখন পর্যন্ত আমি পড়াই কিন্তু লাইন বাই লাইন যে পড়ানোগুলো ওগুলো পড়াই নাই। আমি জাস্ট বোঝাতে চাচ্ছিলাম যে একটা RH নেগেটিভ প্রেগন্যান্সিতে আমরা ফার্স্ট প্রেগন্যান্সি হলে কি করব, আর পরবর্তী কনসিকুয়েন্ট প্রেগন্যান্সি গুলোতে আমরা কি করব। বলো, ফার্স্ট প্রেগন্যান্সি RH নেগেটিভ মাদার কন্টেনিং RH পজিটিভ ফিটাস, আমরা কি করব? প্রিভেনশন, মানে যেন সেন্সিটাইজ যেন না হয়, প্রিভেন্ট করার ট্রাই করব। আমি তোমাদেরকে পরে বলবো। এইটুকুই আমি জানতে চাচ্ছি, যে বলতে চাচ্ছ যে এটা আমরা প্রিভেন্টিভ মেথড গুলো ফলো করব যাতে মা সেন্সিটাইজ না হয়। এটাই তোমাদের প্রতি আমার হোম মেসেজ, যে ফার্স্ট প্রেগন্যান্সিতে আমাদের চেষ্টা থাকবে মাদার যেন কোনোভাবেই সেন্সিটাইজ না হয়। যাবতীয় প্রিভেন্টিভ মেথড গুলো আমরা ফলো করব। এতটুকু সবাই বুঝতে পারছো কিনা? আনসার করো। জি ম্যাডাম। আর সেকেন্ড এন্ড থার্ড প্রেগন্যান্সিতে আমাদের কি করার আছে বলো? ম্যাম হিমোলাইসিস। হ্যাঁ অবজার্ভ করব, ওখানে আমাদের কিছু করার নেই। হ্যাঁ, অবজার্ভ করব যে সোনোগ্রাফি এবং কিছু ইনভেসিভ প্রসিডিউরের মাধ্যমে যে বাচ্চার মধ্যে অলরেডি হেমোলাইটিক ম্যানিফেস্টেশন এসে গেছে কিনা। হ্যাঁ, কারণ আসলে মা সেটা যদি কিরকম? সেন্সিটাইজ হয়ে যায়, যেমন ফার্স্ট প্রেগন্যান্সি আমাদের দেশের ক্ষেত্রে কি হয়,
ফার্স্ট প্রেগন্যান্সি বেশিরভাগই মানে খেয়াল করা হয় না, বাড়িতে ডেলিভারি হয়ে গেছে, কোনো রকম প্রিভেন্টিভ মেথডে ফলো করা হয়নি, মা অলরেডি সেন্সিটাইজড হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কিছু করার নাই। সেকেন্ড এবং থার্ড প্রেগন্যান্সিতে মা আমাদের কাছে এসছে, তখন আমাদের কি করার আছে? কিছুই করার নাই, আমরা শুধু অবজার্ভ করব। ঠিকই বলছো যে কিছু সোনোগ্রাফি, কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ফলো করব, ফলো করে করে আমরা আগাবো যে কতটুকু পর্যন্ত আমরা যাইতে পারবো। আমাদের টার্গেট থাকবে আমরা আপ টু টার্ম পর্যন্ত যাব, না পারলে আমরা 34 উইকসে আমাদের প্রেগন্যান্সি টার্মিনেট করব। এতটুকু আন্ডারস্ট্যান্ডিং যদি আসে, তোমরা কিন্তু আজকে শিখে গেছো RH নেগেটিভ প্রেগন্যান্সি বা RH আইসো ইমিউনাইজেশন। এখন আমি সিরিয়ালি বলে যাব ডেফিনেশন বা যেগুলো সূত্রে সূত্রে পড়ে সেগুলো কথা। এতটুকু বুঝতে পারছো সবাই? কতজন বুঝছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। আনসার করো, আনসার করো। বোঝা গেছে এতটুকু? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আমরা আগাই, মানে বইয়ের মতো করে আগাই। তাহলে 5th ইয়ার স্টুডেন্ট মনে রাখো, তেমন বেশি কিছু শিখবা না, বেশি পড়তে গেলে পণ্ডিত হতে গেলে কিছুই পারবে না। আবার একদম না পড়লে, যেমন RH নেগেটিভ একটা মাদারকে বাচ্চা যদি RH পজিটিভ থাকে অ্যান্টিটি দিতে হয়, এটা ওসমানী মেডিকেল কলেজে দাদু থেকে শুরু করে সবাই জানে, কিন্তু তুমি জানবা যে কেন দিতে হয়, কোন সময় দিতে হয়, মিস করে গেলে আরো কত সময় পরে দিতে হয়, এগুলা তোমাদের জানতে হবে, ব্যাখ্যাটা জানতে হবে, তাহলে তুমি রাজা। ঠিক আছে, আসো পড়ি। এখন আমরা সিরিয়ালি যাই যে এটা ইনসিডেন্সটা কত। আরএস আইসোমারাইজেশন, আরএস আইসোমারাইজেশন বলতে কি বোঝায়? আরএস আইসোমারাইজেশন একটা ডেফিনেশন আছে, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করে পড়ে নিবা। প্রোডাকশন অফ ইমিউন অ্যান্টিবডি, ধরে নাও মায়ের মধ্যে প্রোডাকশন অফ ইমিউন অ্যান্টিবডি in an individual in response to an antigen derived from another individual of the same species. খেয়াল করো, provided the first one lacks the antigen. দেখছো আমি কি বলছি? যে মায়ের মধ্যে, ধরো মা, যে ইন্ডিভিজুয়ালটার কথা আমরা বলছি উনি মা, মনে রাখো, তাহলে তোমাদের জন্য মনে রাখতে সুবিধা হবে। প্রোডাকশন অফ ইমিউন অ্যান্টিবডি ইন এন ইন্ডিভিজুয়াল, মায়ের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হওয়া ইন রেসপন্স টু এন অ্যান্টিজেন, যেটা হচ্ছে ইন রেসপন্স টু এন অ্যান্টিজেন যেটা হচ্ছে ডিরাইভ ফ্রম অ্যানাদার ইন্ডিভিজুয়াল, যেমন বেবি, এক্সাম্পল ফর বেবি হতে পারে in response to an antigen derived from another individual of the same species, provided the first one lacks the antigen. মানে ফার্স্ট ওয়ান বলতে মা, মা অ্যান্টিজেন ছিল না, বাচ্চার অ্যান্টিজেনের প্রভাবে মায়ের মধ্যে ইমিউন অ্যান্টিবডি তৈরি হওয়াটাকে বলা হয় আইসো ইমিউনাইজেশন। গত ক্লাসে ইন্ডাকশন অফ লেবার তোমাদেরকে আমি পড়াইছি তো না? ইন্ডাকশন অফ লেবার তোমাদেরকে আমি পড়াইছি না? জি ম্যাম। শুনতে পাচ্ছ? জি ম্যাম, আপনি পড়িয়েছিলেন। চেষ্টা করবো না তো, ভয় পাচ্ছ কেন? তাহলে অ্যালো ইমিউনাইজেশন বা আইসো ইমিউনাইজেশন ডেফিনেশনটা কি ক্লিয়ার? জি ম্যাম। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বুঝতে গেছে। সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। আমি তো তোমাদেরকে দেখতে পাই না, তোমরাও আমাকে দেখতে পাও না, এভাবে ক্লাস নেওয়াটা তো কি পেইনফুল আসলে। আচ্ছা, তাহলে অ্যালো ইমিউনাইজেশনটা কি বোঝা গেছে তোমাদের? সব বললাম যে যে চ্যাপ্টারে যত ডেফিনেশন থাকবে ওটা সুন্দর করে লিখে বারবার করে মুখস্থ করবা, আগে মুখস্থ করবা তারপর বুঝবা। ঠিক আছে, মেথডস কিভাবে আমরা, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না, বলো, হ্যাঁ বলো, কি জানতে চাচ্ছিল? পরে ফোন করো, একটু একটু পরে, একটু পরে ফোন করো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। আচ্ছা, মেথডস অফ আইসোইমিউনাইজেশন আমরা আগাচ্ছি। লাস্ট লাইনটা ফার্স্ট ওয়ান ল্যাক্স দ্য অ্যান্টিজেন, এটা বলতে কি বোঝায়? ম্যাম শুনতে পাইতেছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি।
ওই যে তুমি এটা লেক অফ অ্যান্টিজেন, ফার্স্ট ওয়ান লেক্স দ্য অ্যান্টিজেন, এটা ডেফিনেশনের লাস্টের কথাটা বুঝতে পারছো না? মায়ের মধ্যে কোনো অ্যান্টিজেন নাই তো? জি ম্যাম। হ্যাঁ বলো। ফার্স্ট ফার্স্ট ওয়ান বলতে মাকে বুঝেছে। এটাই হ্যাঁ বলো। ম্যাডাম ও জানতে চাচ্ছে যে ফার্স্ট ওয়ান ল্যাক্স দ্য অ্যান্টিজেন, এটা দিয়ে কি বোঝাচ্ছে এটা আর কি। বুঝো নাই? ফার্স্ট ওয়ান ল্যাক্স দ্য অ্যান্টিজেন, এটা দিয়ে কি হ্যাঁ, বুঝেছে মানে বুঝো নাই? প্রোডাকশন ম্যাডাম অফ ইমিউন অ্যান্টিবডি। ফার্স্ট ওয়ানের মধ্যে অ্যান্টিজেন থাকলে তো আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকতো, বুঝো নাই? মায়ের মধ্যে অ্যান্টিজেন নাই তো, মায়ের মধ্যে অ্যান্টিজেন নাই, সেই জন্যই তো মা যখনই একটা অ্যান্টিজেন এক্সপোজ হবে তখন সে অ্যান্টিবডি তৈরি করবে। অলরেডি যদি থাকতো তাহলে কি সে অ্যান্টিবডি তৈরি করতো? এটাই বুঝেছে ফার্স্ট ওয়ান ল্যাক্স দ্য অ্যান্টিজেন। ফার্স্ট ওয়ানের মধ্যে ওই অ্যান্টিজেন থাকলে আর অ্যান্টিবডি তৈরি হতো না তো। ফার্স্ট ওয়ানের মধ্যে অ্যান্টিজেন থাকবে না, এটাই হচ্ছে শর্ত। প্রোডাকশন অফ ইমিউন অ্যান্টিবডি ইন এন ইন্ডিভিজুয়াল ইন রেসপন্স টু অ্যান্টিজেন ডিরাইভ ফ্রম অ্যানাদার ইন্ডিভিজুয়াল অফ দ্য সেম স্পেসিস। মানে বাচ্চাটা তো একই সেম স্পেসিসেরই, তাই না? সেম স্পেসিস প্রোভাইডেড দা ফার্স্ট ওয়ান, মানে মায়ের মধ্যে অ্যান্টিজেনটা অ্যাবসেন্ট থাকতে হবে। ফার্স্ট ওয়ান লেক্স দা অ্যান্টিজেন, এটাই হচ্ছে আইসোইমিউনাইজেশন। আচ্ছা, তারপরে আসো যে মেথড, কি কি মেথডে তোমার এটা অ্যালুমিনাইজেশন বা আইসোইমিউনাইজেশন হয়। আমরা তো শুধু প্রেগন্যান্সি নিয়ে আলাপ করতেছি, কিন্তু আসলে একটা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন যদি করো তুমি, যেমন আরএস নেগেটিভ মাদারকে কখনো যদি আরএস পজিটিভ ব্লাড ট্রান্সফিউশন করা হয় তাহলেও কিন্তু মা আইসোইমিউনাইজড হয়ে যাবে, ঠিক আছে? আমরা প্রেগন্যান্সি যেহেতু আরএস আইসোইমিউনাইজেশন করাচ্ছি ইন প্রেগন্যান্সিতে, সেজন্য আমরা এটার উপর গুরুত্ব দিয়েছি। কিন্তু আইসোইমিউনাইজেশন আরো মেথড আছে, সেটা হচ্ছে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন মানে নেগেটিভ মাদার যদি কখনো পজিটিভ ব্লাড দিয়ে ট্রান্সফিউশন করা হয় তাহলে কিন্তু মায়ের মধ্যে আইসোইমিউনাইজেশন ডেভেলপ করবে। আর অ্যানাদার একটা নিয়ে তো আমরা আলাপই করলাম যে আরএস নেগেটিভ মাদার, ইফ আরএস নেগেটিভ মাদার কন্টেন দা আরএস পজিটিভ ফিটাস। আরএস নেগেটিভ মাদার যদি কখনো আরএস পজিটিভ ফিটাস ক্যারি করে তাহলে সেটা হচ্ছে অ্যালোইমিউনাইজেশন বা আইসোইমিউনাইজেশন হয়ে যাবে। শুধুমাত্র প্রেগন্যান্সিতেই যে হবে তা না, প্রেগন্যান্সি রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশন যেমন আছে অ্যাবর্শন, সেটা স্পন্টেনিয়াস হতে পারে বা ইনডিউসড অ্যাবর্শন হতে পারে, বা অ্যান্টিপার্টাম হ্যামোরেজের নাম শুনছো তোমরা। যদি কারো প্রেগন্যান্সির টাইমে ব্লিডিং হয় তাহলেও কিন্তু ফিটোম্যাটার্নাল হ্যামোরেজ হয়, বা অ্যাব্রাপশিও প্লাসেন্টা, তারপর হচ্ছে আইইউএফডি ইন্টারভিউ ফিটাল ডেথ যদি হয় সেই ক্ষেত্রে, বা কিছু প্রসিডিউর আছে যেমন অ্যামনিওসেন্টেসিস, কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, কর্ডোসেন্টেসিস, এই সবগুলো মোলার প্রেগন্যান্সি, অ্যাক্টোপি প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি রিলেটেড এইসব কমপ্লিকেশনেও কিন্তু মাদার সেন্সিটাইজ হয়ে যাবে, আইসোইমিউনাইজড হয়ে যাবে। এটা তোমাকে জানতে হবে যে একটা মা কখন কখন সেন্সিটাইজ হয়, না হলে তো তুমি প্রিভেনশন নিবে না, ঠিক আছে? এখন একজন আমাকে বলো কোন কোন সময় একটা মা আইসোইমিউনাইজেশন হবে, বলো, তাহলে আমি নিজে একটু রেস্ট পাই এবং শুনতে পারি যে তোমরা কিছু বুঝতে পারছো। বলো কোন কোন সময় একটা মা প্রেগনেন্সির কোন কোন সময় একটা মা অ্যালুমিনাইজড বা আইসোইমিউনাইজড হবে, বলো তো, বলে যাও, বলো। একজন বলো সাহস করে, আমি হেল্প করব। ম্যাডাম অ্যান্টিপার্টাম হেমোরেজ। প্রথম দিকে আগাও, প্রেগনেন্সির একদম প্রথম দিকে কি হয়? অ্যাবর্শন। হুম, হ্যাঁ বলো, অ্যাবর্শন, সেটা স্পন্টেনিয়াস হতে পারে, ইনডিউসড হতে পারে, হ্যাঁ। তারপরে কি হয় বলো? অ্যাক্টিভ প্রেগনেন্সি, বলে যাও না, মোলার প্রেগনেন্সি। শুধু যে তোমাদেরকে গত ক্লাসে বলে দিয়েছিলাম যে আরএইচ নেগেটিভটা একটু পড়বা, তাহলে আমার সাথে একটু আগাতে তোমাদের সুবিধা হতো। এত বড় একটা টপিক, কঠিন একটা টপিক। তাহলে দেখো, বলো অ্যাবর্শন, অ্যাক্টোপি প্রেগনেন্সি। হ্যাঁ, গত ক্লাসে ভালো রেসপন্স করতেছিল, আজকে একদমই না, চুপচাপ। আইদার বুঝতে পারতেছো না অথবা ক্লান্ত হয়ে গেছো, কোনটা বলো তো, কোনটা?
বলো মেথড অফ আইসোমারাইজেশন বলো তো, একজন বলো কি কিভাবে আইসোমারাইজেশন হতে পারে একটা মা, বলো তো, শুরু করো, হেল্প করব, বলো। ম্যাম মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। হ্যাঁ হ্যাঁ মিস গুড, এই তো হচ্ছে। তোমার নাম কি রে? ম্যাম রাশনা শারমিন। ওকে গুড, কন্টিনিউ করো। হ্যাঁ হ্যাঁ, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, ম্যাম অ্যাজ এ রেজাল্ট টু প্রেগনেন্সি, যে প্রেগনেন্সি, হ্যাঁ প্রেগনেন্সির সময় তারপরে প্রেগনেন্সি রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশন, যেমন বলো অ্যাবর্শন, অ্যাবর্শন, মোলার প্রেগনেন্সি, এক্টোপিক হ্যাঁ হ্যাঁ প্রেগনেন্সি, গুড, একটুপি প্রেগনেন্সি, তারপরে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ। অ্যান্টিপার্টাম হ্যামোরেজ দুটোই হতে পারে, প্লাসেন্টা প্রিভিয়া উইথ ব্লিডিং বা অ্যাব্রাপশিও প্লাসেন্টা। হ্যাঁ তারপর বলে যাও। ইন্টারউটেরাইন ফিটাল ডেথ। ইন্টারটেন ফিটাল ডেথ। হ্যাঁ হ্যাঁ, আরো বিভিন্ন প্রসিডিউর আছে, অ্যামনিওসেন্টেসিস, কর্ডোসেন্টেসিস, কোরিনিক ভিলাস স্যাম্পলিং, এক্সটার্নাল কেফালিক ভার্সন, এগুলো সবগুলোতেই মা সেন্সিটাইজ হয়ে যেতে পারে। হ্যাঁ, আর ইউজুয়ালি কিন্তু প্রেগন্যান্সিতে বলছি যে থার্ড স্টেজ অফ লেবারে ডেলিভারির সময় আমরা যদি ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা করি, প্রোফাইলেকটিক আর্গুমেন্টিন ইউজ করি, এগুলোর ক্ষেত্রেও মায়ের সেন্সিটাইজেশন হয়ে যেতে পারে, আইসোমানাইজেশন হতে পারে। কখন কখন হয় এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে তো আমরা জানলাম যে একটা আইসোমানাইজেশন কি কিভাবে মা হতে পারে, এটা জানা থাকলে আমরা প্রিভেনশনে যেতে পারবো। হ্যাঁ, এখন আসো যে তোমাদের যে আরেকটা প্রশ্ন তোমাদের রয়ে যায়, তারপরও যে প্রত্যেকটা আরএইচ নেগেটিভ মাদার যদি আরএইচ পজিটিভ ফিটাস দিয়ে প্রেগনেন্ট হয়, প্রত্যেকে কিন্তু আইসোমানাইজ বা সেন্সিটাইজ হয় না। মাত্র 13% আরএইচ নেগেটিভ মাদার যদি আরএইচ পজিটিভ ফিটাস ক্যারি করে সে সেন্সিটাইজ হয়ে যেতে পারে, কিন্তু বাকি যে পার্সেন্টেজটা মাত্র 13% সেন্সিটাইজ হয়, বাকি সবাই সেন্সিটাইজ হয় না। এটা একটা ভালো বলতে পারো আল্লাহর কুদরত, যে ভালো যে প্রত্যেকটা মা কিন্তু সেন্সিটাইজ হয় না। হ্যাঁ, কি কারণে হয় না? কেউ কেউ আছে যে ইমিউনোলজিক্যালি নন রেসপন্ডার, সে রেসপন্ড করতে পারতেছে না জন্মগতভাবে, ইনবর্ন ইনএবিলিটি টু রেসপন্ড টু দ্য আরএইচ অ্যান্টিজেন। মা জন্মগতভাবে রেসপন্স করতে পারতেছে না আরএইচ অ্যান্টিজেনের প্রতি, এগুলো হইতে পারে। তারপরে হচ্ছে যে এবিও ইনকম্পিটিবল যদি থাকে মা, মা এবং বাচ্চার এবিও ইনকম্পিটিবিলিটি থাকলে তাহলেও প্রোটেক্টিভ আছে, কোনোভাবে আইসোমিনাইজেশন হয় না। বা ইনসাফিসিয়েন্ট প্লাসেন্টাল ট্রান্সফার, প্লাসেন্টা দিয়ে বেশি ট্রান্সফার হতে পারতেছে না, কি অ্যান্টিজেন কি অ্যান্টিবডি কোনোটাই না, সেক্ষেত্রেও মা আইসোমিনাইজড হয় না। সেই জন্য বলছে মাত্র 13% আরএইচ ইমিউনাইজড, আরএইচ নেগেটিভ প্রেগনেন্সি আইসোমিনাইজড হয় যদি আরএইচ পজিটিভ ফিটাস ক্যারি করে, এটা আমাদের জন্য একটা ভালো খবর। হ্যাঁ, এখন আসল ম্যানিফেস্টেশন গুলো আমাদের জানতে হবে। একটা আরএইচ আইসোমিনাইজেশনের ফলে একটা ম্যানিফেস্টেশন গুলো কি হয় বাচ্চার মধ্যে, ম্যানিফেস্টেশন অফ হেমোলাইটিক ডিজিজ অফ দ্য ফিটাস এন্ড নিউবর্ন। হ্যাঁ, তার আগে আমাদেরকে জানতে হবে অ্যান্টিবডি প্রোডাকশন কিভাবে হয় মায়ের মধ্যে। অ্যান্টিবডি প্রোডাকশন অলরেডি মনে হয় আমি বলছি, যখনই মা প্রেগনেন্ট হবে, একটা আরএইচ নেগেটিভ মাদার যখন প্রেগনেন্ট হবে, আচ্ছা জিনিসটা কি তোমাদের কাছে বেশি জটিল মনে হচ্ছে না? তেমন বেশি না? হ্যাঁ, খুব বেশি জটিল মনে হচ্ছে? না ম্যাডাম। না ম্যাম। এটা তোমরা পড়ছো না ইয়েতে, মানে পেডিটিস টেডিটিস এর একটু পড়া হয়েছে না, লেকচার হয়েছে না আরএইচ নেগেটিভ এর উপর, জি ম্যাডাম। হয়েছে কিনা? কথাই তো বলো না, জি ম্যাডাম, সময় সব চলেই যাচ্ছে। লেকচার হয়েছে। লেকচার হয়েছে? কে নিয়েছেন? হুমায়রা ম্যাডাম নিয়েছেন। হুমায়রা ম্যাডাম, আচ্ছা তাহলে তো কিছুটা জানা আছে, তাই না? আচ্ছা এখন আমি তোমাদেরকে বলবো যে মেকানিজম অফ অ্যান্টিবডি ফর্মেশন ইন দ্য মাদার, মাদারের মধ্যে কিভাবে অ্যান্টিবডি ফর্মেশন হয় একটা আরএইচ নেগেটিভ মাদারের মধ্যে। শোনো, একটা আরএইচ নেগেটিভ মাদার কন্টেন করতেছে আরএইচ পজিটিভ ফিটাস, ঠিক আছে? যে কোনো ভাবেই হোক, ডেলিভারি হোক বা কোনো একটা ভাবে অ্যাবর্শন, একটোপি প্রেগন্যান্সি, যেভাবে হোক ফিটোম্যাটার্নাল হ্যামোরেজ হবে। ফিটোম্যাটার্নাল হ্যামোরেজের প্রভাবে বাচ্চার যে অ্যান্টিজেনটা ফিটাল রেড সেলের মধ্যে সারফেসে যে অ্যান্টিজেন থাকতেছে, বাচ্চা তো আরএইচ পজিটিভ, সেই অ্যান্টিজেনটা যাবে মার কাছে, মার কাছে ট্রান্সফার হবে। মার কাছে ট্রান্সফার হওয়ার পরে সে ম্যাটার্নাল ইমিউন সিস্টেমটাকে স্টিমুলেট করবে। ফার্স্ট এক্সপোজার তো সেই জন্য সেন্সিটাইজেশন হবে। সেন্সিটাইজেশন হয়ে মা কি করবে, আইজিএম অ্যান্টিবডি ম্যাটার্নাল যে তোমরা জানো যে বি সেল, ইমিউন সিস্টেমের মধ্যে বি সেল অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য দায়ী। তো বি সেল স্টিমুলেট হবে, প্রোডাকশন করবে অ্যান্টিবডি। প্রথমে বলছি যে ফার্স্ট এক্সপোজারে অ্যান্টিবডি প্রোডাকশন করবে আইজিএম ভ্যারাইটি। আইজিএম ভ্যারাইটি লার্জার মলিকুলার ওয়েট ক্রস করতে পারবে না প্লাসেন্টা,
তাহলে হচ্ছে যে বসে থাকো, ফার্স্ট প্রেগন্যান্সিতে কোনো ঝামেলাই হবে না। পরবর্তী প্রেগন্যান্সিতে আবার যখন এই মা প্রেগনেন্ট হবে আর এইচ পজিটিভ ফিটাস ক্যারি করবে, তখন কিন্তু ম্যাটার্নাল ইমিউন সিস্টেম আবার স্টিমুলেট হবে, হয়ে প্রোডাকশন করবে আইজিজি অ্যান্টিবডি, এবং সেটা হচ্ছে ইজিলি ক্রস করবে প্লাসেন্টাকে। তখন ওই অ্যান্টিবডিটা প্লাসেন্টা ক্রস করে চলে যাবে বাচ্চার কাছে। বাচ্চার কাছে আছে কি পিটাল আরবিসির রেড সেল সারফেসে কি আছে অ্যান্টিজেন। সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে বাচ্চার মধ্যে কি হবে হেমোলাইসিস। হেমোলাইসিস যখন হয় একটা শরীরে কি হয়, তখন বাচ্চা হবে অ্যানিমিক। হেমোলাইসিস হওয়ার কারণে বাচ্চা অ্যানিমিক হবে আর টিস্যু অ্যানক্সিয়া ডেভেলপ করবে। এটা তো তোমরা বুঝতে পারো তাই না? অ্যানিমিয়া যখন হবে টিস্যু অ্যানক্সিয়া ডেভেলপ করবে। অ্যানক্সিয়া থাকবে ব্রেইনে, অ্যানক্সিয়া থাকবে লিভারে, অ্যানক্সিয়া থাকবে হার্টে, সব জায়গায়। হ্যালো, এই আমাকে একটু পরে ফোন করো না, আমি একটু ক্লাসে ব্যস্ত, বুঝছো? বেশি ঝামেলা হলে তুমি অন্য কাউকে করো, বুঝছো? হাফ আওয়ার, হাফ অ্যান আওয়ার। ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, হ্যাঁ। আইজিজি ভ্যারাইটি, সরি ফর ইন্টারাপশন। আইজিজি ভ্যারাইটি অ্যান্টিবডিটা ক্রস করে যাবে প্লাসেন্টা, তারপর হচ্ছে সেখানে গিয়ে সেটা ফিটাল অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে, হেমোলাইসিস হবে। বাচ্চার রেড সেল ভাঙতেই থাকবে। ঠিক আছে? বাচ্চা হয়ে যাবে অ্যানিমিক, তাই না? হেমোলাইসিস হচ্ছে অ্যানিমিক হবে। তখন কি করবে? প্লাসেন্টা চাইবে এটাকে কম্পেনসেট করতে, মোর এন্ড মোর ওয়ার্ক করবে, বেশি রেড সেল ট্রান্সফার করতে চাইবে যাতে অ্যানক্সিয়াটা সে কাভার করতে পারে, টিস্যু অ্যানক্সিয়াটা। সেজন্য প্লাসেন্টাল হাইপারট্রফি হয়ে বসে থাকবে, লার্জ প্লাসেন্টা থাকবে। এই হেমোলাইটিক এই আরএসআই সিমিলাইজেশন যদি হয়ে যায়, এই প্রেগন্যান্সিতে প্লাসেন্টাটা অনেক বেশি লার্জ এবং হেভি থাকবে। ওই যে কম্পেনসেটরি ইফেক্ট, সে যেহেতু অ্যানক্সিয়া, টিস্যু অ্যানক্সিয়া, সে সেটাকে কাভার করার জন্য মোর এন্ড মোর ওয়ার্ক করবে, বেশি রেড ব্লাড সেল ট্রান্সফার করতে চাইবে। ঠিক আছে? এদিকে টিস্যু অ্যানক্সিয়ার কারণে লিভার কোনোভাবে কাজ করতে পারবে না, লিভার হাইপোপ্রোটিনিমিয়া করবে। লিভারের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, সে প্রোটিন সিনথেসিস করতে পারবে না, হাইপোপ্রোটিনিমিয়া হবে। তোমরা জানো হাইপোপ্রোটিনিমিয়া হলে কি হবে? জেনারেলাইজড ইডেমা হবে, যেহেতু অসমোটিক প্রেশার কম আমাদের, তাই না? জেনারেলাইজড ইডেমা হবে, বাচ্চার সব জায়গায় ইডেমা, সাবকিউটেনাস ইডেমা থাকবে, স্কাল্প ইডেমা থাকবে, অ্যাসাইটিস থাকবে, প্লুরাল ইফিউশন থাকবে, কোনো একটা জায়গা বাদ যাবে না। আবার এদিকে দেখো বাচ্চা অ্যানিমিক, কম্পেনসেটরি, এখানে কন্টিনিউয়াস হেমোলাইসিস হচ্ছে। যখনই কন্টিনিউয়াস হেমোলাইসিস কোথাও হয়, তখন আমাদের কোন সিস্টেমটা অ্যাক্টিভ হয় বলো? এমনিতেই রেড ব্লাড সেল তৈরি হয় বোন ম্যারোতে, কিন্তু বোন ম্যারো তখন আরবিসি তৈরি করে কাভার করতে পারবে না। এক্সট্রা মেডুলারি হেমোপয়েসিস হবে, যেটা হচ্ছে লিভার এবং স্প্লিনে হয়। জানো তো তোমরা? হ্যাঁ, লিভার এবং স্প্লিনে হয়, যার কারণে লিভার এন্ড স্প্লিনও এনলার্জ হবে। এই হচ্ছে টোটাল মেকানিজমটা। বোঝা গেল? বুঝতে পারছো? আনসার করো নাকি? কঠিন এটা তোমাদের জন্য? ম্যাম বুঝেছি। বুঝে গেছে? জি ম্যাম, বুঝে গেছে। বোঝা গেছে। তোমরা এত মানে পোরলি রেসপন্স করো, মজাও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না এক একজনকে। তার মধ্যে এত কষ্ট করে মেকানিজম গুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই ঘটনা হয়, বাচ্চা কেন ফুলে যাবে, এটা হবে সেটা হবে, এত বোঝানোর চেষ্টা করতেছি। কারণ এখানে আসলে কন্টিনিউয়াস অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের কারণে হেমোলাইসিস হচ্ছে, হেমোলাইসিস হয়ে অ্যানিমিয়া হচ্ছে। অ্যানিমিয়াকে কম্পেনসেট করার জন্য প্লাসেন্টা বেশি কাজ করতেছে, প্লাসেন্টা লার্জ হচ্ছে। এদিকে টিস্যু অ্যানক্সিয়াকে কাভার দেওয়ার জন্য হচ্ছে কি লিভারে হাইপোপ্রোটিনিমিয়া হচ্ছে। আবার এদিকে তোমার অ্যানিমিয়া কাভার করার জন্য লিভার এন্ড স্প্লিন এনলার্জ হয়ে যাচ্ছে, তারাও বেশি কাজ করতেছে। ঠিক আছে? তাহলে আমরা মেকানিজম অফ অ্যান্টিবডি ফর্মেশন কিছুটা বুঝলাম, ম্যানিফেস্টেশন গুলো বলবো। তোমাদেরকে ইনভেরিয়েবলি টেবিলে প্রশ্ন করা হয় যে হোয়াট আর দ্য ম্যানিফেস্টেশন অফ হেমোলাইটিক ডিজিজ অফ ফিটাস এন্ড নিউবর্ন। হেমোলাইটিক ডিজিজ অফ ফিটাস এন্ড নিউবর্ন কি কি আছে একদম মুখস্থ, তোমরা তো ফিফথ এর এমবিবিএস। তোমরা জানবা যে সূর্য পূর্ব দিকে উঠে, আর সূর্য কেন পূর্ব দিকে উঠে সেটা ব্যাখ্যা করবে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। হ্যাঁ, তোমরা শুধু জানবা যে সূর্য পূর্ব দিকে উঠে। তোমরা এই তিনটা হেমোলাইটিক ম্যানিফেস্টেশন খুব মুখস্থ রাখবা। একটা হচ্ছে হাইড্রোস ফিটালিস, ইকটেরাস গ্র্যাভিস নিউনেটেরাম, সিরিয়ালি বলতেছি, মোর সিভিয়ার ফর্ম হচ্ছে হাইড্রোস ফিটালিস, তারপরে আসবে ইকটেরাস গ্র্যাভিস নিউনেটেরাম, এবং কনজেনিটাল এনিমিয়া 3 নম্বরে আসবে, কনজেনিটাল এনিমিয়া অফ দ্য নিউবর্ন। এই তিনটা হেমোলাইটিক ম্যানিফেস্টেশন বেবির মধ্যে হবে। ঠিক আছে? আবার বলছি,
যে 3 ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ইন দ্য বেবি, যখন হেমোলাইটিক ম্যানিফেস্টেশন হবে কি কি, যেটাকে একসাথে বলা হয় HDFN, হেমোলাইটিক ডিজিজ অফ ফিটাস এন্ড নিউবর্ন। সবচেয়ে সিভিয়ার ফর্ম হচ্ছে হাইড্রোসফিটালিস, এরপরে আসবে ইকটেরাস গ্র্যাভিস নিউনেটারাম, এবং তারপরে আসবে কনজেনিটাল অ্যানিমিয়া অফ দ্য নিউবর্ন, মানে এটা মাইল্ডেস্ট ফর্ম। বুঝে গেল? মুখস্থ বলতে পারবা? দেখে একজন বলো, হেমোলাইটিক ma'am. ম্যানিফেস্টেশন অফ ফিটাস এন্ড নিউবর্ন কি কি আছে? হেমোলাইটিক ডিজিজ অফ দ্য ফিটাস এন্ড নিউবর্ন কি কি আছে বলো তো? Hydrocephalus, হ্যাঁ হ্যাঁ Pteris gravis neonatum, congenital hemolytic anemia. হ্যাঁ, গুড গুড, যেই বলছো ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এখন হাইড্রোসফিটালিস। হাইড্রোসফিটালিস হচ্ছে সবচেয়ে সিভিয়ার ফর্ম অফ হেমোলাইসিস। এখানে কি দেখে তুমি বুঝবা হাইড্রোসফিটালিসের বেবিটা কেমন থাকবে জন্মের পরে? এটুকু আমাদের জানতে হবে। বললাম যে সব জায়গায় ইডেমা। ইডেমা কি কি থাকবে বলো? বাচ্চাটা হচ্ছে যে অ্যানিমিক থাকবে, পেইল। জন্মের পরে বেবিটাকে কেমন দেখবা তুমি? পেইল বেবি, সে অ্যানিমিক, পেইল। তারপর হচ্ছে তার কি থাকবে? সব জায়গায় তো ইডেমা, স্কাল্প ইডেমা, সাবকিউটেনাস ইডেমা থাকবে তার। তারপরে তার এনলার্জ অ্যাবডোমেন থাকবে, কারণ তার অ্যাসাইটিস, হিউজ অ্যাসাইটিস থাকবে। ঠিক আছে, অ্যাসাইটিস থাকবে। তারপরে তার হেপাটো স্প্লেনোমেগালি থাকবে, লিভার বড় থাকবে, স্প্লিন বড় থাকবে। আমি কিন্তু অলরেডি ব্যাখ্যা করছি যে কেন বড় থাকবে, লিভার স্প্লিন এগুলো বড় থাকবে। তারপরে এই হাইড্রোসফিটালিসের বাচ্চাটা আইদার সে জন্মাবে জন্মাবে স্টিল বার্থ হয়ে জন্মাতে পারে বা ম্যাসারেটেড থাকতে পারে, অথবা সে জন্মাবে লাইভ কিন্তু কিছুক্ষণ পরেই মারা যেতে পারে। এই হচ্ছে তার ফেট। আর এই প্লাসেন্টাটা দেখে তুমি কিভাবে বুঝবা যে এটা একটা যে হাইড্রোসফিটালিসের প্লাসেন্টা হতে পারে? সেটা একটা লার্জ, একটা হেভি একটা প্লাসেন্টা থাকবে, ইডেমেটাস, ওই যে তার ওয়ার্ক হাইপারট্রপি, তারপরে বেশি বেশি কাজ করছে, তার মধ্যে তার হাইপোপ্রোটিনিমিয়ার জন্য তো উজিং অফ দ্য ফ্লুইড ফ্রম প্লাসেন্টা, তো দেখেই বোঝা যায় যেটা একটা হাইড্রোসফিটালিসের প্লাসেন্টা সম্ভবত, এটা দেখে বোঝা যাবে। তারপরে তো আমরা আল্ট্রাসোনোগ্রাফি হেল্প নিবই, আল্ট্রাসোনোগ্রাফি করে তো আমরা হিমোলাইটিক ম্যানিফেস্টেশন গুলো দেখবই। ঠিক আছে, এটা একটা। আর এটা হচ্ছে ইকটেরাস গ্র্যাভিস নিউনেটারাম। এখানে বাচ্চাটা দেখো, এটা হচ্ছে যে ওই হাইড্রোসফিটালিসের মতো এত খারাপ অবস্থা না। এখানে বাচ্চাটাতে যেটা থাকবে সেটা হচ্ছে বাচ্চাটা জন্মাবে জন্ডিস ছাড়াই। যখন জন্মাবে তার কোনো জন্ডিস হবে না, কিন্তু জাস্ট জন্মের পরে 24 আওয়ার্স অফ বার্থ তার মধ্যে জন্ডিস ডেভেলপ করবে। তখন তুমি এটা চিন্তা করতে পারো যে এটা একটা হেমোলাইটিক ম্যানিফেস্টেশন হতে পারে। তাহলে ব্যাপারটা কি? যখন এক্সেস হেমোলাইসিস হয় তখন কি তৈরি হয়? বিলিরুবিন, এক্সেস অ্যামাউন্ট অফ আনকনজুগেটেড বিলিরুবিন। হ্যাঁ, আনকনজুগেটেড বিলিরুবিন যখন ফিটাস ইন দা ইউটেরো, ফিটাস যখন ইউটেরাসের মধ্যে থাকে, তখন ম্যাটার্নাল সিস্টেমের মাধ্যমে এই এক্সেস আনকনজুগেটেড বিলিরুবিনটা কি হয়? এক্সক্রিট হয়ে যায়। কিন্তু যখন বাচ্চা ডেলিভারি হয়ে যায় তখন তার মায়ের হেল্প পায় না, তখন এই আনকনজুগেটেড বিলিরুবিনটা ফিটাস এক্সক্রিট করতে পারে না, সেই জন্য ফিটাসের মধ্যে জন্ডিস ডেভেলপ করে। জাস্ট জন্মের পর 24 আওয়ার্স অফ বার্থে বাচ্চার মধ্যে জন্ডিস ডেভেলপ করে, কিন্তু বাচ্চা যখন জন্মায় তখন জন্ডিস থাকে না। এটা হচ্ছে ইকটেরাস গ্র্যাভিস নিউনেটারাম। ইকটেরাস গ্র্যাভিস নিউনেটারাম, বুঝা গেল? আর আরেকটা হেমোলাইটিক ম্যানিফেস্টেশন যেটা একদম মাইল্ডেস্ট ফর্ম, সেটা হচ্ছে কনজেনিটাল অ্যানিমিয়া অফ দ্য নিউবর্ন। এটা একদম মাইল্ডেস্ট ফর্ম। এখানে একটু একটু করে হেমোলাইসিস হবে বাচ্চার মধ্যে, যার কারণে বাচ্চাটা তোমার জন্মাবে অ্যানিমিক হয়ে, কিন্তু জন্ডিস থাকবে না, জাস্ট সিম্পল অ্যানিমিক বেবি থাকবে। হ্যাঁ, এটা আপ টু 6 উইকস পর্যন্ত থাকবে, কারণ আপ টু 6 উইক পর্যন্ত বাচ্চার মধ্যে এই অ্যান্টিবডিটা থাকবে, যে অ্যান্টিবডিটা সে অলরেডি মা থেকে পেয়েছিল, সেটা থাকবে আপ টু 6 উইকস পর্যন্ত। সেজন্য আপ টু 6 উইক পর্যন্ত বাচ্চাটা মাইল্ডলি অ্যানিমিক থাকবে। তাহলে এই টোটাল 3টা ম্যানিফেস্টেশন তোমাদের বোঝা গেল? বললে বলো হ্যাঁ বোঝা গেল, আর না হলে বলো না ম্যাডাম কোনোটা ব্যাখ্যা করা লাগবে। বলো তাড়াতাড়ি বলো, সময় খুব কম। জি ম্যাম। বোঝা গেছে। বুঝা গেছে না? এর চেয়ে আস্তে আস্তে আর বলা সম্ভব? বলো, টাইম তো কম। আসো এখন আরএসএস আমাদের জন্য মায়ের কি এফেক্ট হয় সেটাও জানতে হবে। ম্যাটারনাল এফেকশন কি হয়? মায়ের মধ্যে কিন্তু প্রি একলামশিয়া ডেভেলপ করতে পারে এই আইসোমিনাইজেশন মায়ের ক্ষেত্রে। হ্যাঁ, মায়ের প্রি একলামশিয়া হতে পারে। কেন হয় মায়ের প্রি একলামশিয়া? ওই যে প্লাসেন্টাটা অনেক বেশি লার্জ থাকে, হাইপার প্লাসেন্টোসিসের জন্য মায়ের প্রি একলামশিয়া ডেভেলপ করতে পারে। ব্যাখ্যা বললে তোমাদের মনে থাকবে, সেই জন্য একটু একটু করে বলা। মায়ের মধ্যে পলিহাইড্রোমিনাস ডেভেলপ করতে পারে, লার্জ প্লাসেন্টা, লার্জ অ্যামাউন্ট অফ অ্যামনিওটিক ফ্লুইড সিক্রেশন, যার কারণে পলিহাইড্রোমিনাস। ঠিক আছে,
তারপরে মায়ের মধ্যে কি থাকতে পারে, ওই যে বললাম হাইড্রোসপিটালিসে বাচ্চাটা ম্যাসারেটেড থাকে, অনেক সময় ডেড ফিটাস প্রলং রিটেনশন যদি করে তাহলে হাইপোফিব্রিনোজেনিমিয়া হতে পারে, মানে ফিব্রিনোজেন লেভেলটা ব্লাডে কমে যেতে পারে মায়ের। তারপরে মায়ের বিগ বেবি হাইড্রোসপিটালিসের বাচ্চাটা অনেক বড় থাকে, ফুলা ইডিমেটাস, যার কারণে বিগ বেবি ডেলিভারি করতে গিয়ে যে সমস্যাগুলো হতে পারে সেটা হতে পারে, ঠিক আছে। সেই সাথে পিপিএইচ পোস্ট পার্টাম হ্যামোরেজ হওয়ার চান্স অনেক বেশি, অনেকগুলো কারণ, লার্জ প্লাসেন্টা, লার্জ বেবি, তার মধ্যে হাইপোফিব্রিনোজেনিমিয়া, ফিব্রিনোজেন তো ব্লাড কোয়াগুলেশনের জন্য দায়ী, এগুলোর কারণে মায়ের পিপিএইচ হতে পারে, ঠিক আছে। এই কয়েকটা ইফেক্ট মায়ের হয়। এরপরে বুঝে গেল ম্যাটারনাল এফেকশন কি কি হতে পারে? বলো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আগাই এখন প্রিভেনশন অফ আরএস আইসোমেডিকেশন, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রিভেনশন আমরা কিভাবে করব? একটা হচ্ছে দেখো, আমরা আগেই জানছি যে মা কিভাবে কিভাবে সেন্সিটাইজ হয়, তাহলে আমরা এগুলাকে প্রিভেন্ট করতে হবে। তিনটা হেডিং এ আমরা বলবো, একটা হেডিং এ আমরা বলবো যে অ্যাভয়েড, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে আরএস আইসোমেডিকেশনটা প্রিভেনশন করব। এটা খুব মনোযোগ দিয়ে শুনবা, আমি একটু পরেই ধরবো। একটা হচ্ছে অ্যাভয়েডেন্স অফ দা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, আমরা কখনোই আরএস নেগেটিভ মাদারকে আরএস পজিটিভ ব্লাড ট্রান্সফিউশন করব না। ম্যাম From কথাগুলো birth ভালোভাবে to শোনা conception। যাচ্ছে না এখন। এখন আর শোনা যাচ্ছে না? এখন যাচ্ছে এখন ম্যাম। এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, কোনটা শুনো নাই? প্রিভেনশন অফ আরএস আইসোমেনাইজেশন। জি ম্যাম। প্রিভেনশন অফ আরএস আইসোমেনাইজেশনে শুনতে না পেলে প্লিজ বলবা, কিন্তু এটা তোমাদেরকে বলতে হবে আমাকে আনসারটা, কারণ এই তিনটা জিনিস তোমাদের মনে রাখতেই হবে। এতক্ষণ যাই বলছি মনে রাখো না রাখো, বোঝো না বোঝো তোমাদের ব্যাপার, কিন্তু প্রিভেনশন বলতেই হবে তোমাদের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রিভেনশন অফ আরএস আইসোমেনাইজেশন, আমরা ফার্স্ট ওয়ান বলবো যে অ্যাভয়েডেন্স অফ দা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, আমরা কখনোই মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন করব না, ঠিক আছে? শুনতে পাচ্ছ না? জি ম্যাম। আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমরা টু প্রিভেন্ট অ্যাক্টিভ ইমিউনাইজেশন উই গিভ অ্যান্টি-ডি ইনজেকশন টু মাদার, আরএস নেগেটিভ মাদার। কোন কোন ক্ষেত্রে দিব অ্যান্টি-ডি ইনজেকশন মাকে, সেটা শুনে রাখো। ইউজুয়ালি আমরা আফটার ডেলিভারিতে দিব, আফটার ডেলিভারিতে সব বেবিকে দিব না, আফটার ডেলিভারিতে, ডেলিভারি পরে যদি দেখা যায় কর্ড ব্লাড নিয়ে আমরা যদি দেখি ফিটাস ইজ আরএস পজিটিভ, সেই ক্ষেত্রে মাকে অ্যান্টি-ডি দিয়ে দিব। উইদিন 72 আওয়ার্স এর মধ্যে আমরা অ্যান্টি-ডি দিয়ে দিব, ঠিক আছে? তাহলে মা কোনোভাবেই সেন্সিটাইজড হবে না। বুঝে গেল এই কথাটা? খুবই ইম্পর্টেন্ট কথা। ডেলিভারি পরে আমরা কর্ড ব্লাড নিই, কর্ড ব্লাড নিয়ে আমরা বাচ্চার ব্লাড গ্রুপিং করি, বাচ্চার ব্লাড গ্রুপ যদি পজিটিভ থাকে সেই ক্ষেত্রে আমরা মাকে অ্যান্টি-ডি দিই, বাচ্চা যদি নেগেটিভ থাকে তাহলে অ্যান্টি-ডি দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে এটা একটা প্রিভেন্টিভ মেথড। এছাড়া প্রেগন্যান্সি রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশন হলেও মাকে আমরা অ্যান্টি-ডি দিব, যেমন আফটার অ্যাবর্শন, আফটার এক্টোপিক প্রেগন্যান্সি, আফটার মোলার প্রেগন্যান্সি, আফটার এক্সটার্নাল কেফালিক ভার্সন, আফটার অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, আর আফটার বিভিন্ন অ্যামনিওসেন্টেসিস, কর্ডোসেন্টেসিস করে নিবে। যদিও আমাদের দেশে আমরা এগুলো করি না, কিন্তু তোমাদেরকে জানতে হবে কোন কোন সময় আমরা এই অ্যাক্টিভ অ্যান্টি-ডি ইনজেকশন দিব। একটা হচ্ছে ডেলিভারি পরে যদি বাচ্চা আরএস পজিটিভ থাকে সেই ক্ষেত্রে মাকে আমরা অ্যান্টি-ডি দিব। এটা আমাদের 2 নম্বর হেডিং, যে টু গিভ অ্যান্টি-ডি ইনজেকশন। অ্যান্টি-ডি ইনজেকশন, টু গিভ অ্যান্টি-ডি ইনজেকশন টু দ্য মাদার ইন সাম ফ্যাক্টরস, যেমন ধরো আফটার ডেলিভারিতে, তারপর হচ্ছে প্রেগন্যান্সি রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশন যেমন অ্যাবর্শন, মোলার প্রেগন্যান্সি, এক্টোপিক প্রেগন্যান্সি, তারপর হচ্ছে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, এভাবে বলে যাবা, ঠিক আছে? এগুলা ক্ষেত্রে। আর থার্ড ওয়ান হচ্ছে প্রিভেনশনের থার্ড ওয়ান হচ্ছে যে টু মিনিমাইজ দা ফিটোম্যাটার্নাল হ্যামোরেজ। এই যে ফিটোম্যাটার্নাল হ্যামোরেজ হলেই আমাদের সেন্সিটাইজ হওয়ার চান্স বেশি থাকে, সেজন্য আমরা ফিটোম্যাটার্নাল হ্যামোরেজটাকে প্রিভেন্ট করব, প্রিভেন্ট করার চেষ্টা করব। কিভাবে করব আমরা? যেমন থার্ড স্টেজ অফ লেবারে গিয়ে আমরা কিছু ইয়ে করব, যেমন জেন্টাল হ্যান্ডলিং অফ দ্য ইউটেরাস, আমরা জেন্টাল হ্যান্ডলিং করব। ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা করব না। ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা করলে খুব বেশি ফিটোম্যাটার্নাল হ্যামোরেজ হয় আর রিসেন্সিটাইজেশনের চান্স বেড়ে যায়। প্রোফাইলেকটিক আর্গোমেট্রিন একদম নিষিদ্ধ। প্রোফাইলেকটিক আর্গোমেট্রিন আরএইচ নেগেটিভ প্রেগন্যান্সিতে ইউজ করা যাবে না, যাবে না, যাবে না, মনে রাখবা। ওকে, ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা করা যাবে না। আর ডিউরিং সিজারেশন সেকশন আমরা কি করব? পেরিটোনিয়াল স্পিলেজ অফ দ্য ব্লাড যাতে না হয় সেজন্য আমরা
অপারেশনের সময় ইউটেরাসের 2 পাশে মপ দিয়ে রাখি যাতে করে পেরিটোনিয়াল স্পিলেজটা কম হয় এবং ফিটোম্যাটার্নাল ট্রান্সমিশনের চান্সটা কমে আসে। তাহলে আমি 3টা হেডিং বললাম। একটা হেডিং হচ্ছে যে অ্যাভয়েড দ্য মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। নাম্বার 2 তে বললাম যে টু গিভ অ্যান্টি-ডি ইনজেকশন ইন মাদার, এই ক্ষেত্রে দিলাম। এবং নাম্বার 3 হচ্ছে যে মিনিমাইজ দ্য ফিটো-ম্যাটার্নাল হেমোরেজ। মিনিমাইজ দ্য ফিটো-ম্যাটার্নাল হেমোরেজ। এটা বুঝা গেছে? বুঝা গেলে একজন আমাকে আনসার করো। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রিভেনশন অফ আরএস আইসিইউ ইমিউনাইজেশন। বলো, সাহস করে বলো। একটু আগে তো একটা মেয়ে সুন্দর আনসার করছিল। বই দেখে তো বলা যায় যেহেতু ভিডিও অন করা নাই। হ্যাঁ, বলো। শুনতে পাচ্ছ? জি ম্যাম। তো বলবা না মিনিমাইজ, তোমরা? পারবা না? জি ম্যাম। বলো বলো, সময় তো কম। বলো। To avoid mismatch blood transfusion, হ্যাঁ হ্যাঁ, to prevent active immunization, to minimize give the anti-D injection give anti-D injection after to delivery. mother in following condition. বাস বলে 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 যাবা, ঠিক আছে? অ্যান্টি-ডি ইনজেকশন মাকে দিতে হবে কোন কোন কন্ডিশনে? হ্যাঁ, গুড। 2 নাম্বার। 3 নাম্বার বলো। To minimize feto-maternal hemorrhage. হ্যাঁ, এটাকে আমরা মিনিমাইজ করে রাখার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের প্রিভেনশন। ওকে, প্রিভেনশন। এখন এত বেশি কিছু বলার দরকার নাই। এখন অ্যান্টি-ডি ইনজেকশন সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না। 2 লাইন মাত্র বলবো, কিন্তু খুব ভালো করে খেয়াল করবা। অ্যান্টি-ডি ইনজেকশনটা বুঝতেই পারছো এতক্ষণে যে আমরা ডেলিভারি পরপরই দিচ্ছি এবং বলা আছে যে বেটার হচ্ছে উইদিন 72 আওয়ার্স দেওয়া। ডেলিভারি পরে 72 আওয়ার্স এর মধ্যে দিয়ে দিলে ভালো। মনে থাকবে এই কথাটা? সারা জীবনে যদি একটা কথাও মনে রাখো ফিফথ এর স্টুডেন্ট হিসেবে, যে আরএস নেগেটিভ মাদারের বাচ্চা যদি আরএস পজিটিভ ফিটাস হয় তাকে 72 ঘন্টার মধ্যে অ্যান্টি-ডি ইনজেকশন দিতে হয়। এটা মনে রাখো, আজকের হোম মেসেজ। ওকে, তাহলে সেটা 72 ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে অ্যান্টি-ডি ইনজেকশনটা। যদি 72 ঘন্টার মধ্যে মিস করো তাহলে বলা আছে 14 থেকে 28 দিনের মধ্যেও দেওয়া যাবে। এটা তোমাদের এতটা জানার দরকার নেই। তোমরা শুধু মনে রাখো যে ডেলিভারির পরে 72 ঘন্টার মধ্যে দিতে হয়। এই অ্যান্টি-ডি ইনজেকশনটা কিভাবে কাজ করে এটা বেশি বলার মনে হয় বেশি হয়ে যাবে, দরকার নেই। আসো আমরা ইনভেস্টিগেশন কি কি করব সেটা জানি। ছকে ফালালাম পড়াটাকে। ইনভেস্টিগেশন কি কি করব? ইনভেস্টিগেশনের মধ্যে একটা আরএস নেগেটিভ মাদার তোমার কাছে আসলো, তাহলে তুমি তার হাজবেন্ডের ব্লাড গ্রুপটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, হাজবেন্ডের ব্লাড গ্রুপ কি? হাজবেন্ডের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে তো কোনো ঝামেলাই নাই। নেগেটিভ নেগেটিভ, বাচ্চাও নেগেটিভ হবে, তোমার কোনো ঝামেলাই নাই। তাহলে অ্যাজ নরমাল প্রেগন্যান্সির মতো তারা আগাইতে পারবে। কিন্তু এখানে হাজবেন্ডের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে আমাদের এখানে বলা আছে যে জেনোটাইপ অফ দ্য হাজবেন্ড। এটা আমাদের দেশে করা হয় না, আমাদের জানারও দরকার নেই। আমরা শুধু জানবো যে আমরা মায়ের ব্লাড গ্রুপ জানার পরেই আমরা হাজবেন্ডের ব্লাড গ্রুপ জানবো। হাজবেন্ড যদি আরএস পজিটিভ হয় সেখানে আমাদের অ্যান্টিবডি টেস্ট করতে হবে। অ্যান্টিবডি টেস্টের মধ্যে আছে কি ইনডাইরেক্ট কুমস টেস্ট। অ্যান্টিবডি টেস্টের নামটা তোমাদেরকে অ্যাটলিস্ট জানতে হবে। যে অ্যান্টিবডি ডিটেকশনটা যে আমরা করি সেটা হচ্ছে ইনডাইরেক্ট কুমস টেস্ট। ইনডাইরেক্ট কুমস টেস্ট, হ্যাঁ, শুনতে পাচ্ছ? অ্যান্টিবডি ma'am. ডিটেকশন বাই ইনডাইরেক্ট কুমস টেস্ট। হ্যাঁ, মায়ের থেকে ব্লাড নিয়ে যখন অ্যান্টিবডি ডিটেকশন করা হয় তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট কুমস টেস্ট। এটুকু মনে রাখো তোমরা ফিফথ এর স্টুডেন্ট। হ্যাঁ, অ্যান্টিবডি ডিটেকশন করব। আর আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে আছে আমাদের জন্য, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আমাদের দেশে যেটা খুব বেশি অ্যাভেলেবেল এবং আমরা ইজিলি করতে পারি সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিটা করলে দেখো আমরা একটা হাইড্রোস্কিটালিসের হিমোলাইটিক ম্যানিফেস্টেশন আছে কিনা সেটা খুব ভালো করে বুঝতে পারি। আল্ট্রাসোনোগ্রাফিতে বলে দিবে যে স্কালবিডেমা আছে কিনা, হেপাটোস্প্লেনোমেগালি আছে কিনা, অ্যাসাইটিস আছে কিনা বাচ্চার, তারপরে ম্যাটার্নাল পলিহাইড্রোমনাস আছে কিনা সবকিছু বলে দিতে পারবে আল্ট্রাসোনোগ্রাফি। খুব ভালো একটা পরীক্ষা। হ্যাঁ, আরেকটা জিনিস বলছিলাম যে ডিগ্রি অফ হেমোলাইসিস দেখতে হবে বাচ্চার সেকেন্ড এবং ফোর্থ প্রেগন্যান্সি যখন অলরেডি মা সেন্সিটাইজ হয়ে যায়। সেটা দেখার জন্য কিছু নন ইনভেসিভ প্রসিডিউর আছে, কিছু ইনভেসিভ প্রসিডিউর আছে। নন ইনভেসিভ প্রসিডিউরের মধ্যে একদম তোমরা শুধু নামটা মনে রাখো, তোমাদের এত ব্যাখ্যা জানার দরকারই নেই। সেটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি, MCAPSV। কি কঠিন কথা দেখো তো। বাচ্চার মিডল সেরিব্রাল আর্টারিতে পিক সিস্টোলিক ভেলোসিটি, এটা দেখে ডিগ্রি অফ হেমোলাইসিস বোঝা যায়। এটা হচ্ছে ড্রপলার ফ্লো। আল্ট্রাসোনোগ্রাফি ড্রপলার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটা সোনোলজিস্ট তোমাকে বলে দিবে। নন ইনভেসিভ টেস্ট কিন্তু
যে বাচ্চার মধ্যে কি ধরনের হেমোলাইসিস, কতটুকু হেমোলাইসিস, প্রেগন্যান্সি কতটুকু আগাতে পারবা না পারবা। এটাকে নামটা শুধু জানো, MCAPSV, মিডল সেরিব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটি। বুঝা গেছে? MCAPSV, মিডল সেরিব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটি। আর কিছু ইনভেসিভ প্রসিডিউর আছে, যেটা হচ্ছে এমনিওসেন্টেসিস করব আমরা, আর আরেকটা হচ্ছে কর্ডোসেন্টেসিস। এগুলা হচ্ছে ইনভেসিভ প্রসিডিউর। এগুলাও ডিগ্রি অফ হেমোলাইসিস জানার জন্য করা যায়। তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের কি কি আসতেছে আমরা যদি সামারাইজ করি, যে ব্লাড গ্রুপ অফ দা মাদার তো আমরা জানলাম নেগেটিভ, তারপরে আমরা হাজবেন্ডের ব্লাড গ্রুপটা জানবো। হাজবেন্ড যদি পজিটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবডি ডিটেকশন করব বাই ইনডাইরেক্ট কোমস টেস্ট। আবার অ্যান্টিবডি টাইটারও করতে পারি। অ্যান্টিবডি টাইটার দেখতে হয়, অনেক সময় অ্যান্টিবডি টাইটার করার দরকার হতে পারে। আর আরেকটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে পারি। আর হচ্ছে ডিগ্রি অফ হেমোলাইসিস বোঝার জন্য নন ইনভেসিভ প্রসিডিউরের মধ্যে PCA, MSV, পিক সিস্টোলিক মিডল সেরিব্রাল আর্টারি, MCAPSV, মিডল সেরিব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটি। আর হচ্ছে ইনভেসিভের মধ্যে হচ্ছে কোরিনিক ভিলা স্যাম্পলিং আর কর্ডোসেন্টেসিস। কি ইনভেস্টিগেশন বোঝা গেল? জি ম্যাম। কঠিন হয়ে গেল তোমাদের জন্য? হ্যাঁ, বলতেছো নিশ্চয়ই যে ম্যাডামটা যে কি এত কিছু কি বলতেছে। আমি বেশি কিছু বলি নাই, কিন্তু খুব কম বলছি। একজন বলো তো যে কি কি ইনভেস্টিগেশন আমরা করবো, শুধু নামগুলো। তোমাদের তো শুধু নামগুলো জানা দরকার। বলো তো, একটু বলো, আমি হেল্প করি। At first blood group, then হচ্ছে antibody titer, then ultrasonogram, then degree of অ্যান্টিবডি ডিটেকশন করো, মানে অ্যান্টিবডি আছে কি নাই। থাকলে পরে তুমি টাইটার দেখবা যে আছে তো কতটুকু বেশি বা কম, মানে ওটা কোয়ান্টিটেটিভ। আর ইনডাইরেক্ট কোমসটা যেটা সেটা কোয়ালিটেটিভ টেস্ট, আইদার অ্যান্টিবডি প্রেজেন্ট অর নট। কারো যদি অ্যান্টিবডি প্রেজেন্ট নাই থাকে, তাকে কি তুমি টাইটার করবা? অ্যান্টিবডি থাকলে পরে আমি টাইটার দেখবো যে হ্যাঁ অ্যান্টিবডি আছে, কতটুকু বেশি বা কম সেটা দেখার জন্য টাইটার। হ্যাঁ, ইট ইজ কোয়ান্টিটেটিভ এস্টিমেশন। হ্যাঁ, ঠিক আছে। আবার বলো তো, একটু আবার বলো, সুন্দর at হচ্ছিল। first blood group, then indirect comb test, serum antibody level এর জন্য indirect comb test, হ্যাঁ, then some ultrasonogram, then হ্যাঁ, degree of hemolysis এর জন্য হচ্ছে MCAPSV, major হ্যাঁ, cerebral artery, peak systolic variety, then invasive বাচ্চার মিডল সেরিব্রাল আর্টারিতে পিক সিস্টোলিক ভেলোসিটি দিবে ডপলার আল্ট্রাসাউন্ডের মধ্যে। এটা ইদানিং কালে সবচেয়ে ভালো নন ইনভেসিভ টেস্ট। হ্যাঁ, আর আছে কি অ্যামনিওসেন্টেসিস এবং then invasive হচ্ছে amniocentesis and cordocentesis. এই যে তোমরা পারো, খুব ভালো, গুড, ভেরি গুড। এখন কি আমি ম্যানেজমেন্ট একটু করে বলবো না? তোমরা টায়ার্ড হয়ে গেছো। হ্যাঁ, ম্যাম বলেন। বলবো না, কিন্তু এইখানের মধ্যে যতটুকু বলছি কোথাও কোনো কনফিউশন আছে? আমি যদি আমি বলতে চাই, বুঝছো, আমি 20 গ্রাম শিখবো। হ্যাঁ, 100 গ্রামই আমার শিখতে হবে না। হ্যাঁ, 20 গ্রাম আমি শিখবো, কিন্তু যতটুকু শিখবো আমি খুব ভালো করে শিখবো। ঠিক আছে? এই যে আমি এতটুকু সময় যে তোমাদেরকে ব্যাখ্যা করে করে বলছি, তোমরা কি বুঝছো? আমি খালি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কিন্তু কাজ করতে চাইছি, বাকিটা বইতে আছে। ঠিক আছে? যেমন ম্যানেজমেন্ট তোমাদের বইতে খুব সুন্দর করে আছে। ঠিক আছে? অথবা তোমরা তো আর 5th এর স্টুডেন্ট, তোমাদের ম্যানেজমেন্ট ওভাবে অত যে খুব বেশি লাগবে, মানে অত ডিটেলস তো তোমরা পারবাও না। কিন্তু তোমরা অতটুকু বুঝছো কিনা যে আমি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপর কাজ করতে চাইছি, আমি পারছি কিনা সেটাই। হ্যাঁ, তোমরা বুঝছো যতটুকু ম্যাম। বলে আসছি? হুম, জি ম্যাম। ক্লিয়ার হয়েছে? কতজন পার্টিসিপেন্ট? জি ম্যাম। যতজনই থাকো, অ্যাটলিস্ট 20% যদি বোঝো, তাহলে আমি মনে করবো যে না, আমি সার্থক। আমি বোঝাতে চেষ্টা করছি যে বইতে তো সবকিছুই আছে, কিন্তু ওরা যেন একটু ব্যাপারগুলো বুঝে বুঝে আগায়, সেটা আমার টার্গেট ছিল। সেই জন্য, না হলে তোমাদেরকে পড়াইতে আমার অনেক বেশি পড়তে হয় না, কিন্তু তোমাদেরকে বুঝাতে আমার অনেক বেশি পড়তে হয়েছে। আমি নিজে অনেক বেশি পড়ছি, কারণ কিভাবে বললে তোমরা বুঝবা সেটার উপর আমি অনেক চেষ্টা করছি আর কি। জানি না। আচ্ছা, ম্যানেজমেন্টে যাই আমরা তাহলে। হ্যাঁ, আগাবো। জি ম্যাম। আমি আগাবো, না হলে শেষ করবো। সবকিছু কি একদিনই শিখতে হবে বলো? অলরেডি লেকচার তো হয়ে গেছে। হ্যাঁ, বলো। ম্যাম আগান আপনি। হ্যাঁ, আপনি আগান ম্যাম। আচ্ছা, কঠিন হয়ে যাবে ম্যানেজমেন্টটা। আচ্ছা, ম্যানেজমেন্ট বলার সময় আমরা এই এভাবে বলেই যাই গল্পের মতো করে। দেখো তোমাদের কোথাও সমস্যা হয় কিনা। একটা RH নেগেটিভ মাদার আমার কাছে আসলো, ম্যানেজমেন্টে বলতেছি। RH নেগেটিভ মাদার আমার কাছে আসলো, তার
হাজবেন্ডের ব্লাড গ্রুপিং আমি করতে দিলাম। হ্যাঁ, হাজবেন্ডের ব্লাড গ্রুপ পজিটিভ, হাজবেন্ডের ব্লাড গ্রুপ নেগেটিভ আসছে ধরো, তাহলে সেই প্রেগন্যান্সিটা সে নর্মাল প্রেগন্যান্সি হিসেবে আগাবে, তাকে নিয়ে আমার কোনো চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এখন ওই মহিলার আরএইচ নেগেটিভ মাদার, তার হাজবেন্ডকে আমি আরএইচ ব্লাড গ্রুপ করতে দিলাম, হাজবেন্ডের ব্লাড গ্রুপ পজিটিভ আসলো। এখন কিন্তু আমার চিন্তার বিষয় আছে যে হ্যাঁ, এটার বাচ্চাটা পজিটিভ হতে পারে, চান্স আছে আরএইচ আইসোইমাইনাইজেশনের। তাহলে আমি কি করব? এর পরবর্তীতে আমার করতে হবে যে তাকে আমি অবশ্যই অ্যান্টিবডি ডিটেকশন করতে হবে। বললাম কোয়ালিটেটিভ ডিটেকশন বাই ইনডাইরেক্ট কুমস টেস্ট। সে প্রথম প্রেগন্যান্সি, কিন্তু আমি বললাম যে প্রথমবার আসলো সে, প্রাইমি গেভিটা, আগে কখনো ব্লাড ট্রান্সফিউশন হয় নাই, এবং সে আমার কাছে আসছে, তার হাজবেন্ডের ব্লাড গ্রুপ পজিটিভ। তাহলে সেই মাকে আমি কি করব? ইনডাইরেক্ট কুমস টেস্টের মাধ্যমে তার অ্যান্টিবডি ব্লাডে আসছে কিনা সেটা আমি ডিটেক্ট করব। কি টেস্টের মাধ্যমে? সেটা হচ্ছে ইনডাইরেক্ট কুমস টেস্টের মাধ্যমে। এটা আমি যখন সে ফার্স্ট আমার কাছে আসবে তখন করব, 20 উইকসে করব, 24 উইকসে করব, 28 উইকসে করে যাব যে ইনডাইরেক্ট কুমস টেস্টে তার পজিটিভ হচ্ছে কিনা। ইনডাইরেক্ট কুমস টেস্ট পজিটিভ হলে বুঝবা যে মা সেন্সিটাইজড হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সেই জন্য এভাবে যেতে যেতে 28 উইকসে যদি আমি দেখি যে না, মা ইনডাইরেক্ট কুমস টেস্টে নেগেটিভ আছে, মানে কোনো মা অ্যান্টিবডি ডিটেকশন হয়নি তার, এখনো সে নেগেটিভ আছে, তাহলে আমরা প্রোফাইলেকটিক্যালি ওই প্রেগনেন্ট মাদারকে একটা অ্যান্টিডি দিয়ে দিব প্রেগনেন্সিতেই। এই জিনিসটা বুঝতে পারছো? জি ম্যাম। আরেকটু একটু যদি কাইন্ডলি বলতেন। প্রেগন্যান্সিতে একটা মাকে আমরা অ্যান্টিডি ইনজেকশন দিব, কিন্তু প্রোভাইডেড দ্যাট তার ইনডাইরেক্ট কুমস টেস্টটা নেগেটিভ আছে। বুঝে গেল? ম্যাম আরেকটু যদি পজিটিভ বলতেন থাকলে কাইন্ডলি। দিয়ে তাকে কি করবা? সে তো অলরেডি পজিটিভ। হ্যাঁ, পজিটিভ মানে তো সে সেন্সিটাইজ হয়ে গেছে, তার মধ্যে অ্যান্টিডি তৈরি হয়ে গেছে, তাকে তো দেওয়ার দরকার নেই। যে নেগেটিভ থাকবে তাকে তুমি অ্যান্টিডি দিয়ে দিবা একটা 28 উইকস অফ প্রেগন্যান্সিতে, এবং এরপরেও তুমি হচ্ছে যে তাকে অ্যান্টিবডি ইনডাইরেক্ট কুমস টেস্ট করে এট টার্ম পর্যন্ত তার প্রেগন্যান্সিটাকে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। সাথে তো আলট্রাসোনোগ্রাফি করবাই, ও তো আর যেহেতু নেগেটিভ আছে কোনো সমস্যা নাই। ডেলিভারি হয়ে গেল, এখন এই মহিলার ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হয়ে যাওয়ার পরে তুমি কি করবা? কর্ড ব্লাড কালেকশন করতে হবে তোমার। কর্ড ব্লাড কালেকশন করতে হবে, কর্ড ব্লাড কালেকশন করে ওখানে ফিটাসের ব্লাড গ্রুপ দেখতে হবে, ফিটাসের ব্লাড গ্রুপ নেগেটিভ, তোমার কোনো কিছু করার দরকার নেই, তুমি রেখে দাও অ্যাজ ইউজুয়াল। কিন্তু ফিটাসের ব্লাড গ্রুপ পজিটিভ, তাহলে তোমাকে কি করতে হবে? এখন মাকে আবার এনটিডি দিতে হবে। এটা হচ্ছে এই একটা ম্যানেজমেন্ট তোমাদেরকে বললাম। বুঝা গেল এতটুকু? যে আরএস নেগেটিভ মাদার, তার হাজবেন্ড পজিটিভ, তাকে আমি ইনডাইরেক্ট কুমস টেস্ট করে দেখবো, 20 উইকসে দেখবো, 24 উইকসে দেখবো, 28 উইকসে দেখবো। 28 উইকসে যদি সে নেগেটিভ থাকে তাহলে একটা প্রোফাইলেকটিক অ্যান্টিডি তাকে দিয়ে দিব প্রেগন্যান্সিতেই দিয়ে দিব। তারপর তাকে আমি আপ টু টার্ম পর্যন্ত যাব, ডেলিভারি হবে, ডেলিভারি হওয়ার পরে আমি কর্ড ব্লাড নিব, কর্ড ব্লাড নেওয়ার পরে আমি কি করব? বাচ্চার কর্ড ব্লাড থেকে বাচ্চার ব্লাড গ্রুপিংটা দেখবো, পজিটিভ হলে তাকে অ্যান্টিডি দিব, নেগেটিভ হলে কিছু করার দরকার নেই। এটা এক ধরনের ম্যানেজমেন্ট। বোঝা গেল? হ্যাঁ, জি ম্যাম। কঠিন হলো এটা তোমাদের জন্য? না ম্যাম। হ্যাঁ, সোজা। আচ্ছা, তা আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি নাই, জাস্ট আফটার ডেলিভারি, এটাও তোমাদের জানা উচিত, জাস্ট আফটার ডেলিভারি আমরা কর্ড ব্লাড কালেকশন করি। হ্যাঁ, সেই জন্য যখনই একটা আরএস নেগেটিভ মাদারের ডেলিভারি হবে, সেটা কি ডেলিভারি রুমে, এটা আমি বলতে তোমাদেরকে ভুলে গেছি, জাস্ট কি ডেলিভারি রুমে বা লেবার রুমে কি আমাদের ওটিতে আমরা একটা ভাইল সিস্টারের কাছ থেকে চেয়ে নেই যে কর্ড ব্লাড নিতে হবে, এবং কর্ড ব্লাডটা হচ্ছে যে আরএস নেগেটিভ মাদারের কর্ড, আম্বিলিক্যাল কর্ড ক্ল্যাম্পিং এর ক্ষেত্রে কিছু নিয়ম আছে, খুব রেপিড ক্ল্যাম্পিং করতে হবে যাতে করে ইয়ে না হয়, রেপিড ক্ল্যাম্পিং করা হয় যাতে করে অ্যান্টিজেন অ্যান্টিবডি ট্রান্সফারটা খুব কম হয়, মিনিমাম হয়, এটা একটা কারণ। আর কর্ড ব্লাডটা আমরা নিব হচ্ছে প্লাসেন্টাল এন্ড অফ দ্য কর্ড থেকে, প্লাসেন্টাল এন্ড অফ দ্য কর্ড থেকে অ্যাটলিস্ট 5 ml ব্লাড কালেকশন করা হয়, এতটুকু তোমরা জানো। এবং সেটা আমরা ব্লাড গ্রুপিং ছাড়াও আরো অনেক টেস্টের জন্য পাঠাই, এটা তোমাদের এমবিবিএস লেভেলে এতটা লাগবে না, কিন্তু তোমরা জানো যে প্লাসেন্টাল এন্ড অফ দ্য কর্ড থেকে আমরা এই ব্লাডটা কালেকশন করবো, অ্যাটলিস্ট 5 ml ব্লাড কালেকশন করা হয় বিভিন্ন ইনভেস্টিগেশনের মধ্যে জন্য, তার মধ্যে একটা হচ্ছে ফিটাল ব্লাড গ্রুপিং। হ্যাঁ, এখন আসো যে এইটা তো একটা আনসেন্সিটাইজ মাদারের কথা বললাম, কিন্তু একটা মাদার যখন সেন্সিটাইজ মানে সে অলরেডি আরএইচ অ্যান্টিডি পজিটিভ, মানে তার ইয়েতে তুমি অ্যান্টিবডি ডিটেকশনে পাইছো যে মাদার ইজ পজিটিভ।
হ্যাঁ, তাহলে সে মা অলরেডি সেন্সিটাইজড হয়ে গেছে। তাহলে তাকে তুমি কিভাবে ম্যানেজ করবা? আগেই কিন্তু আমি বলে নিছি যে কিছু করার নাই। শুধু আমার দেখার আছে, অবজারভেশন করার আছে। আগেই তোমরা আনসার করছিলে, "হ্যাঁ ম্যাডাম, এটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র অবজারভেশন করব।" কি করতে পারি আমরা অবজারভেশন? যে অ্যান্টিবডি অলরেডি পজিটিভ। তাহলে অ্যান্টিবডি ইনডাইরেক্ট কোন টেস্টের আর দরকার নেই। আমরা করব কি? অ্যান্টিবডি টাইটার করে দেখব যে এটা কি বাড়তেছে কিনা। হ্যাঁ? অ্যান্টিবডি টাইটার করে দেখতে পারি। আল্ট্রাসোনোগ্রাফি করব। 4 উইক ইন্টারভ্যালে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখব বাচ্চার মধ্যে হেমোলাইটিক ম্যানিফেস্টেশন আসতেছে কিনা সেটা দেখব। তারপরে ডিগ্রি অফ হেমোলাইসিস হচ্ছে কিনা সেটার জন্য আমাদের এখন এসে গেছে পিসিএ, এই যে এমসিএ পিএসভি। এটা আর ভেঙে বলবো না আমি, কষ্ট হচ্ছে আমার। আর হচ্ছে অ্যামনিওসেন্টেসিস এর মাধ্যমে আমরা একটা, এটাও তোমাদেরকে বলি নাই, অ্যামনিওসেন্টেসিস এর মাধ্যমে কি করি আমরা। অলরেডি মনে হয় তোমাদের লেকচারে বলছে, আমি এটাকে জটিল করতে চাইছি না। অ্যামনিওসেন্টেসিস এর মাধ্যমে অ্যামনিওটিক ফ্লুইড কালেকশন করে ওখানে বিলিরুবিনের কনসেন্ট্রেশনটা দেখা হয়। আমাদের দেশে এগুলো হয়ও না, শুধু জানা। বিলিরুবিন কনসেন্ট্রেশন দেখা হয় এট 450 ন্যানোমিটার অপটিক্যাল ডেন্সিটিতে। তারপরে লিলিস চার্ট বলে একটা চার্ট আছে, সেটাতে ফেলা হয় এই মেজারমেন্ট গুলাকে। লিলিস চার্ট 1 এ যদি পড়ে, আর 2 তে যদি পড়ে, 3 তে পড়ে। 1 এ পড়লে হচ্ছে মাইল্ড ডিগ্রি হেমোলাইসিস হচ্ছে বাচ্চাটা, তুমি টার্ম পর্যন্ত প্রেগন্যান্সিটাকে নিতে পারবা। আর লিলির 2 তে যদি পড়ে, এগুলো মানে একটু ঝামেলা আরকি। 2 তে যদি পড়ে তাহলে বোঝা যাবে যে 34 উইকস হয়ে গেলে আমরা ডেলিভারি করাই ফেলবো। আর 34 উইকস না হলে পরে ঝামেলা। তখন বাচ্চাকে অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড দিতে হবে লাং ম্যাচুরেশন এর জন্য। তারপরে কোনমতে আপ টু 34 উইকস হলে টার্মিনেট করে দিতে হবে। আর যদি লিলির 3 হয় তাহলে তো খুবই খারাপ অবস্থা, সিভিয়ার ডিগ্রি অফ হেমোলাইসিস। তখন আর তোমার কিছুই করার নাই। যদি 34 উইকস হয়ে যায় তাহলে ডেলিভারি করাই ফেলবো। আর যদি 34 উইকস না হয় তখন আমরা কি করব? ওই যে আরেকটা ইনভেসিভ প্রসিডিউরে যেতে হবে, সেটা হচ্ছে কর্ডোসেন্টেসিস। জাস্ট জানার জন্য, জানা মনে হয় না তোমরা এতটা বুঝবা। কর্ডোসেন্টেসিস করে বাচ্চার ব্লাড লেভেল, আল্ট্রাসোনোগ্রাফিক গাইডেন্সে কর্ডোসেন্টেসিস করে ফিটাল ব্লাড কালেকশন করা হয়। ওখান থেকে বাচ্চার হেমাটোক্রিট লেভেলটা দেখা হয়। হেমাটোক্রিট লেভেলটা যদি কম থাকে তখন আমরা ইন্টারইউটেরাইন ফিটাল ট্রান্সফিউশন করব। খালি জানার জন্য জানা, বললাম কঠিন হয়ে গেল। ইন্টারইউটেরাইন ফিটাল ট্রান্সফিউশন করে কোনো মতে আপ টু 34 উইকস পর্যন্ত প্রেগন্যান্সিটা নিয়ে টার্মিনেট করে দিব। এটাই হচ্ছে আমাদের টার্গেট। বুঝে গেল? এটা তোমাদের জন্য জটিল হয়ে গেছে না বলো? হ্যাঁ? ম্যাডাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ম্যাডাম আমরা এনটিডি দেওয়ার ক্ষেত্রে 28 উইক পর্যন্ত কেন ওয়েট করতেছি, এর আগে কেন দিচ্ছি না? কোনটা? এই যে ফার্স্ট প্রেগন্যান্সিতে? জি ম্যাডাম। এটা আসলে ওরকম করে ব্যাখ্যা কোথাও বলা নাই যে 28 উইকস পর্যন্ত কেন ওয়েট করতেছি। এটা কোথাও আসলে ব্যাখ্যা বলা নেই। যদি কোথাও ব্যাখ্যা যদি বলা থাকে তাহলে আমি তোমাকে বলবো না কখনো। ঠিক আছে? পরবর্তী ক্লাসে হেল্প করবো না। ঠিক আছে? এটা আসলে ওভাবে কোনো ব্যাখ্যা নাই যে কেন 28 উইকস এ দিচ্ছি, এর আগে কেন দিচ্ছি না। হ্যাঁ? ঠিক আছে? ভায়াবল ওকে। এজ পর্যন্ত একটা ব্যাখ্যা প্রবেবল হতে পারে যে ভায়াবল এজ পর্যন্ত যাওয়ার পরে তখন দিলাম আরকি। একটা এনটিডি ইনজেকশন তো অনেক দাম, তাই না? জানো তো ৩৫০০ টাকা দাম। আমাদের দেশের আ আ প্রেক্ষাপটে এটা অনেক বেশি না? বলো? সেই হয়তো সেইজন্য। আর অন্য কোনো ব্যাখ্যা আমার এখন এই মুহূর্তে মনেও পড়তেছে না। ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য কি ম্যানেজমেন্টটা একটু কঠিন হয়ে গেছে না? তাহলে হোম মেসেজ কি পাইলা বলো তো? শেষ করি আমরা। ইনভেস্টিগেশন আমরা বলতে পারবো, তাই না? যে কি ইনভেস্টিগেশন করবো, আরএসআই ইমিউনাইজেশন কি ভাবে একটা মা আইসোইমিউনাইজড হতে পারে এটা তোমরা বলতে পারবা তো? হ্যাঁ? ভাবে একটা মা আইসোইমিউনাইজড হতে পারে এটা বলতে পারবা তো? হ্যাঁ? জি ম্যাম। আচ্ছা, হেমোলাইটিক ম্যানিফেস্টেশন গুলো, হেমোলাইটিক ডিজিজ অফ দ্য ফিটাস এন্ড নিউবর্ন কি আছে সেটা বলতে পারবা তো? জি ম্যাম। আচ্ছা, এগুলা ম্যাটারনাল কি এফেক্ট পড়ে আরএইচ নেগেটিভ প্রেগন্যান্সিতে সেটাও বলতে পারবা, তাই তো? প্রিভেনশন কি সেটা তো আমি নিজেই ধরলাম তোমাদেরকে। ইনভেস্টিগেশন কি করতে হবে এটাও আমরা জানলাম অল্প করে। ম্যানেজমেন্টও আমরা একটু করে জানছি। আমার মনে হয় আমরা শেষ করতে পারি। ঠিক আছে? হ্যাঁ? এই তোমাদেরকে যে পড়ানো হয় টপিকগুলো তোমরা কি পড়ো? হ্যাঁ? পড়ো? পড়ো কিনা? ম্যাম একটা কোয়েশ্চেন। বলো, কি কোশ্চেন? বলো। ম্যাম ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস আর হাইড্রোপস ফিটালিস কি একই জিনিস? না। একই, মোটামুটি একই। মানে একটা হচ্ছে হাইড্রোস ফিটালিস, আরেকটা হচ্ছে ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস কেন বলতেছে? এটা তো বুঝতেই পারছো।
ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলতে কি বুঝো? ওখানেও কিন্তু সিভিয়ার ডিগ্রি অফ হেমোলাইসিস হচ্ছে। হেমোলাইসিস হচ্ছে ইমেচিউর আরবিসি। অনেক অনেক বেশি যখন হেমোলাইসিস হয়, কম্পেনসেট করার জন্য কি করে আমাদের ইয়ে কি করে আমাদের যে এক্সট্রামেডুলারি হেমোপয়েসিস হয়, মোর এন্ড মোর আরবিসি তৈরি হয়। এগুলো কিন্তু ম্যাচিউর হতে পারে না। প্রচুর ইমেচিউর আরবিসি থাকে কোথায়? ইন দ্য পেরিফেরাল ব্লাড স্ট্রিম। হ্যাঁ, সেটাকেই তো লুজলি বলে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আর এটা কমনলি এটা বলতেছে, আর এটা শুধুমাত্র যে আরএস নেগেটিভ আইসোমেনাইজেশন হয় তা না, আরো অনেক অনেক কারণ আছে যেটাতে তোমার বাচ্চার মধ্যে সিভিয়ার ডিগ্রি অফ হেমোলাইসিস হয়ে হইতে পারে যে ইমেচুর আরবিসি ইন দ্য পেরিফেরাল ব্লাডে থাকে। এটাই তো বোঝায় যে মোর এন্ড মোর ইমেচুর আরবিসি ইন দ্য পেরিফেরাল ব্লাড, তাই না? সেটাই তো ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। হ্যাঁ, বোঝা গেছে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন এটা আরো অনেক কারণে হইতে পারে। তার মধ্যে একটা হচ্ছে আরএইচ আইসো ইমিউনাইজেশন। ঠিক আছে? বোঝা গেল কেন বলছে এটাকে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস? হ্যাঁ, জি ম্যাম। ইমেচুর আরবিসি। আচ্ছা, আজকে আমরা শেষ করে ফেলি, আমাদের সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর আগামী ক্লাসে আবার দেখা হবে। বৃহস্পতিবারেই তোমাদের সাথে আমার ক্লাস আছে, কিন্তু আমার মনে হয় তোমরা পড়ো না। তাহলে বৃহস্পতিবারে আমার ক্লাসটা ছোট, নিউবর্ন কেয়ার, সেই জন্য আমি কিন্তু বৃহস্পতিবারে তোমাদেরকে পড়া ধরবো, এটা আমার অভ্যাস। আমি কিন্তু আগে যখন ক্লাস নিতাম, তখন সরাসরি যখন ক্লাস নিতাম আমি কিন্তু আইটেম নিতাম। হ্যাঁ, এখন যেহেতু অনলাইন পারতেছি না, কিন্তু আমি পড়া ধরবো। আরএস আইসোমেনাইজেশন তোমাদেরকে পড়তে হবে, এবং আমি কিন্তু পড়া নিব। প্রথম 15-20 মিনিট আমি পড়া ধরবো, এটা তোমাদের জন্য পড়া রইলো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। ওকে, গুড নাইট।